হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 12 ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটির ভিডিও নম্বর 10। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিরচফস লস সম্বন্ধে বা কারচফের সূত্রাবলী সম্বন্ধে। তো আজকের ভিডিওতে প্রথমে আমরা কনসেপ্টগুলো পড়ব, যে কারচফের দুটো সূত্র কি করে আমরা তার মাধ্যমে বিভিন্ন জটিল বর্তনী সলভ করতে পারি, এবং সব শেষে কিছু গাণিতিক সমস্যা আমি আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে নামের প্রসঙ্গে আসি। কিরচফস লস, তো জার্মান বিজ্ঞানী কিরচফস, তো যেহেতু এটার প্রোনাউন্সিয়েশন বিভিন্ন ভাবে আমরা দেখে থাকি, এটাকে কিরচফস লস এরকম বলা যায়, কারচফস লস এরকম বলা যায়, কিরচফ লস এরকম বলা যায়। তো বাংলাতেও সেই জন্য আমরা বিভিন্ন ভাবে বলতে পারি, তো আমি কারচফের সূত্রাবলী শুধু লিখে রেখেছি। ঠিক আছে, তো জার্মান বিজ্ঞানী কিরচফস বা কারচফ যাই বলো, 1845-এ 1845 খ্রিস্টাব্দে তার দুটো বিখ্যাত সূত্র না বলে এটাকে কনসেপ্ট বলা ভালো, দুটো কনসেপ্ট দেন যার সাহায্যে আমরা জটিল বর্তনী সলভ করতে পারি এবং কারেন্ট বা ভোল্টেজ বের করতে পারি। ঠিক আছে, তো দেখো, তো প্রথমে কিরচফস লটা কেন ব্যবহার করব। কিরচফস ল এর সুবিধা কি? কিরচফস ল এর সুবিধা জটিল বর্তনী সহজে বিশ্লেষণ করে আমরা অ্যানালাইসিস করতে পারবো, এবং বর্তনীর যে কোনো অংশে বা যে কোনো ব্রাঞ্চের মধ্যে বা শাখায় আমরা প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারবো, এবং সেখান থেকে আমরা ভোল্টেজ বা পোটেনশিয়াল ড্রপও বের করতে পারবো। ঠিক আছে, তো দেখো এখানে আমি দুটো সার্কিট রেখেছি, সিম্পল সার্কিট, একটা কমপ্লেক্স সার্কিট। তো সিম্পল সার্কিটের সাহায্যে আমরা এবার তোমাদের মনে হচ্ছে যে আমরা যদি প্রবাহ মাত্রা বা ভোল্টেজ বের করতে হয়, তাহলে কিন্তু আমি ওহমের সূত্রের সাহায্যে বের করতে পারি। হ্যাঁ, ওহমের সূত্রের সাহায্যে আমি কিন্তু বের করতে পারি, কিন্তু সেটা ওহমের সূত্র কিন্তু সিম্পল সার্কিটের জন্য আমরা ভালোভাবে অ্যাপ্লিকেবল করতে পারি। যেমন এটা একটা সিম্পল সার্কিট এঁকেছি, এবার এখানে যদি আরেকটা আমি রোধ যুক্ত করি, ধরো সমান্তরাল সমবায় বা আরো এরকম রোধ যুক্ত করি, তাহলে কিন্তু এটাকে সিম্পল সার্কিটই বলবো। তো এরকম সিম্পল সার্কিটের সাহায্যে সিম্পল সার্কিটকে অ্যানালাইসিস করার জন্য বা সিম্পল সার্কিটের যে কোনো অংশে প্রবাহ মাত্রা বা বিভব পার্থক্য বের করার জন্য আমরা ওহমস ল খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যদি সার্কিটটা কমপ্লেক্স হয়ে যায়, যেমন এটা একটা মোটামুটি কমপ্লেক্স সার্কিট আমি আঁকার চেষ্টা করেছি, কিন্তু এর থেকেও বেশি কমপ্লেক্স সার্কিট আমরা দেখবো। তো সার্কিট যদি কমপ্লেক্স হয়ে যায়, তখন কিন্তু ওহমের সূত্র অ্যাপ্লাই করে আমাদের যে কোনো ব্রাঞ্চে বা যে কোনো অংশে কারেন্ট হোক বা ভোল্টেজ হোক বের করা খুবই কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, এবার ওহমের সূত্র অ্যাপ্লাই করে আমরা কমপ্লেক্স সার্কিটে বের করতে পারবো না প্রবাহ মাত্রা বা ভোল্টেজ, তেমন কিন্তু নয়, কিন্তু কঠিন হয়ে পড়বে। যেমন ধরো যদি এক্সাম্পল দিতে হয় সাইকেল আর ট্রেন, আমরা সাইকেলে করেও কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবো, কিন্তু সাইকেলে করে আমাদের অনেক বেশি সময় লাগবে। হয়তো যে জায়গায় যেতে আমাদের সাইকেলে 7 দিন লাগবে, সেখানে আমরা ট্রেনের সাহায্যে 1 দিনের মধ্যে যেতে পারবো। তো এরকম ব্যাপারটা ওহমের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, এই কথাটা কিন্তু ভুল। কিন্তু ওহমের সূত্র অ্যাপ্লাই করে নির্ণয় করাটা অনেক কঠিন হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে, বা তার জন্য আমাদের আরো ম্যাথামেটিক্স আরো বেশি করে জানা দরকার, আরো বেশি হাই ম্যাথামেটিক্স জানা দরকার। তো সেই জন্য আমরা যে কোনো কমপ্লেক্স সার্কিটকে কিরচফস ল অ্যাপ্লাই করে খুব সহজে অ্যানালাইসিস করতে পারি, এবং যে কোনো ব্রাঞ্চে আমরা প্রবাহ মাত্রা বা বিভব পার্থক্য নির্ণয় করতে পারি। এছাড়া কিরচফস ল ছাড়া তোমাদের জানিয়ে রাখি আরো কিছু থিওরেম আছে, যেমন নর্টনস থিওরেম বা থিভনিনস থিওরেম। তাদের মাধ্যমেও কিন্তু আমরা সার্কিট অ্যানালাইসিস খুব সহজে করতে পারি, কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত শুধুমাত্র কিরচফস ল। তাই আজকে ভিডিওতে আমি শুধুমাত্র কিরচফস ল নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এবার এই কিরচফস লটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে ওটা দেখে নিই। কিরচফের যে সূত্রগুলো সেগুলো কিন্তু ডিসি কারেন্ট হোক বা এসি কারেন্ট হোক, দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। কিন্তু ওহমস ল কিন্তু আমরা জানি শুধুমাত্র ডিসি কারেন্টের জন্যই ভালোভাবে প্রযোজ্য, এসি কারেন্টের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। তো এটা একটা কারণ বলতে পারো কিরচফস ল ইউজ করা। তো কারেন্ট এসি হোক বা ডিসি হোক, সেটা আমাদের কোনো অসুবিধা নেই, আমরা উভয় প্রকার কারেন্টের ক্ষেত্রে কিন্তু কিরচফস ল অ্যাপ্লাই করে খুব সহজে কারেন্ট বা ভোল্টেজ বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার কিরচফস ল পড়ার জন্য আমাদের কিন্তু কিছু টার্ম গুলো মনে রাখতে হবে, যে টার্ম গুলো আমরা কিরচফস ল অ্যাপ্লাই করার সময় বা কিরচফস ল কিরচফস ল পড়ার সময় বারবার করে কিছু কমন টার্মস বা কিছু টার্মিনোলজি আমরা ইউজ করব। তো সেগুলো প্রথমে জেনে নেওয়া দরকার, নাহলে কিন্তু কিরচফস ল আমরা ভালো করে বুঝতেই পারবো না। তো দেখো, প্রথমে জাংশন বা সংযোগ বিন্দু। তো জাংশন বা সংযোগ বিন্দু কি? কোন তড়িৎ বর্তনীর মধ্যস্থ যে বিন্দুতে 3টি বা তার বেশি পরিবাহী তার যুক্ত থাকে, সেটাই জাংশন বা সংযোগ বিন্দু। দেখো, 3টি বা তার বেশি কোথায় যুক্ত থাকবে? কোন সার্কিটের যে পয়েন্টে 3টা বা তার বেশি কন্ডাক্টর বা পরিবাহী কানেক্টেড থাকবে, সেটাই জাংশন। যেমন এখানে যদি বলি, এখানে চলে এসো, এই পয়েন্টে
কটা তার যুক্ত আছে দুটো, তাহলে এটাকে জাংশন বলতে পারবো না। বি পয়েন্টে কটা তার যুক্ত আছে এদিকে একটা মোট দুটো, তাহলে এটাকে জাংশন বলতে পারবো না। সি পয়েন্টে চলে এসো, দেখো সি পয়েন্টে নিচে একটা উপরে একটা লেফট সাইডে একটা, তিনটা হচ্ছে তার হচ্ছে যুক্ত হয়েছে বা কানেক্টেড আছে সি পয়েন্টের সঙ্গে, তাহলে সি পয়েন্টটাকে আমরা কি বলতে পারবো জাংশন। ক্লিয়ার? সি পয়েন্টটাকে আমরা জাংশন বলতে পারবো, এক্সাম্পল সি পয়েন্ট। আচ্ছা, আর কি হবে এই সার্কিটের মধ্যে দেখেন। এবার হচ্ছে এদিকে উঠে যায় ডি পয়েন্ট। ডি পয়েন্টে দেখো কটা তার যুক্ত হয়েছে একটা দুটো, কারণ জাংশন হবে না। ই পয়েন্টে চলে এসো, কটা তার যুক্ত হয়েছে একটা দুটো, কারণ এটাও কিন্তু জাংশন বলতে পারবো না। এবার এফ পয়েন্ট, এফ পয়েন্টে দেখো রাইট সাইডে একটা, আপ সাইডে একটা, ডাউন সাইডে একটা, মানে এই পয়েন্টের সঙ্গে টোটাল তিনটা তার বা তিনটা পরিবাহী যুক্ত আছে, তার মানে এই পয়েন্টটাও কিন্তু হয়ে যাবে একটা হচ্ছে জাংশন পয়েন্ট। ক্লিয়ার? তো জাংশন বা সংযোগ বিন্দু মানেই আমরা বুঝবো যে বিন্দুতে যে বিন্দুর সঙ্গে তিনটা বা তার বেশি যে কোনো সংখ্যক পরিবাহী বা তার যুক্ত থাকে, সেটাই হচ্ছে জাংশন বা সংযোগ বিন্দু। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বর হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ বা শাখা কি? দেখো, ব্রাঞ্চ বা শাখা হচ্ছে তড়িৎ বর্তনীর মধ্যে দুটি সংযোগ বিন্দুর মধ্যবর্তী পথকে জাংশন বা শাখা বলে। সরি, জাংশন না, ব্রাঞ্চ বা শাখা বলে। ঠিক আছে? তো তার মানে তড়িৎ বর্তনীর মধ্যে যদি কোনো জাংশন থাকে, তো একটা জাংশন থেকে অন্য জাংশনে যাওয়ার যে পথ সেটাই হচ্ছে ব্রাঞ্চ বা শাখা। যেমন আমি হচ্ছে এই সার্কিটের মধ্যে দুটো জাংশন পেলাম সি আর এফ। এবার সি থেকে এফ পয়েন্টে যে আমি পৌঁছবো, আমি হচ্ছে কত রকম ভাবে সি থেকে এফ পয়েন্টে পৌঁছতে পারি। তো সেটা তো যে পথে আমি হচ্ছে দুটো জাংশনের মধ্যে পৌঁছতে পারবো, মানে এই পার্টিকুলার সার্কিটের ক্ষেত্রে সি থেকে এফ পয়েন্টে আমি রিচ করতে পারবো, সেই পথটাই কিন্তু হচ্ছে ব্রাঞ্চ। যেমন সি থেকে এফ আমি সরাসরি আসতে পারি, বা এফ থেকে সি সরাসরি আসতে পারি। তো যেমন সি এফ, এটা হয়ে গেল একটা ব্রাঞ্চ, সি এফ একটা ব্রাঞ্চ। আচ্ছা, এবার হচ্ছে সি থেকে এফ আমি আর কোন পথে আসতে পারি, এই উপরের পথে আসতে পারি, সি ডি, এটা ই ওয়ান সেল আছে, ই ওয়ান ই এফ, তাহলে একটা কি হতে পারে সি ডি ই ওয়ান ই এফ। ঠিক আছে? এটা হয়ে গেল একটা ব্রাঞ্চ। আর আমি উল্টো বলতে পারতাম এফ ই ওয়ান ডি সি, এটাও বলতে পারি, এটা একটা ব্রাঞ্চ হয়ে গেল। আচ্ছা, এবার দেখো সি থেকে এফ এই দুটো হচ্ছে জাংশনের মধ্যে আমি আরেকটা পথে যেতে পারি, এই নিচের পথটাতে সি বি এ এফ সি বা সি এফ এ বি এফ, এটাই লিখছি সি বি এ এফ সি, এটা হয়ে যাবে ব্রাঞ্চ। ক্লিয়ার? তাহলে ব্রাঞ্চ মানে হচ্ছে কি মনে রাখবে, যে কোনো সার্কিটের যে কোনো দুটো জাংশনের মধ্যবর্তী যে পথ, মানে যে কোনো সার্কিটের একটা জাংশন থেকে অন্য জাংশনে আমরা যে সমস্ত পথে যেতে পারি, সেই সমস্ত পথগুলোকে বলবো হচ্ছে ব্রাঞ্চ। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে আশা করি। আচ্ছা, এবার ব্রাঞ্চ সম্বন্ধে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট মনে রাখবে, একটা ব্রাঞ্চের যে কোনো অংশে কিন্তু কারেন্ট সবসময় সেম থাকবে। এটা লিখেও দিয়েছি, কোনো ব্রাঞ্চের অন্তর্গত সমস্ত অংশে প্রবাহ মাত্রা সর্বদা একই থাকে। মানে আমরা তিনটা ব্রাঞ্চ পেলাম, এই হচ্ছে সি এফ বা এফ সি, এই অংশে কিন্তু কারেন্ট একই থাকবে। যদি এখানে I1 কারেন্ট হয়, তাহলে সি থেকে এফ এর মধ্যে সমস্ত অংশে কিন্তু কারেন্ট একই থাকবে। আচ্ছা, এবার আরেকটা যেটা পেলাম সি ডি ই ওয়ান ই এফ, এই একটা ব্রাঞ্চ পেয়েছি। তো এই ব্রাঞ্চে যদি I2 কারেন্ট যায়, তাহলে এই ব্রাঞ্চের যে কোনো পয়েন্টে কিন্তু I2 কারেন্টই যাবে, কারেন্ট কিন্তু চেঞ্জ হবে। একই রকম ভাবে যে আরেকটা পয়েন্ট পেয়েছি আমরা, আরেকটা হচ্ছে ব্রাঞ্চ পেয়েছি CBAF CBE2 AFC। ঠিক আছে? এই ব্রাঞ্চেও কিন্তু যে কোনো অংশে কারেন্ট একই থাকবে। যদি এখানে I3 কারেন্ট আমি ধরে নিই, তাহলে এই ব্রাঞ্চেও কিন্তু হচ্ছে I3 কারেন্টই হচ্ছে থাকবে যে কোনো পয়েন্টে। এটা কিন্তু ব্রাঞ্চের একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তোমরা এই জিনিসগুলো নোট করে নাও। এবার হচ্ছে লুপ বা হচ্ছে বদ্ধ পথ। এটা খুব ইজি ব্যাপার। কোন তড়িৎ বর্তনীর অন্তর্গত সম্পূর্ণ আবদ্ধ পথকে লুপ বলে। যেমন এখানে বুঝতেই পারছো যে এখানে কটা লুপ আছে, এখানে বুঝতে পারছি আমরা যে হচ্ছে দুটো আবদ্ধ পথ আছে। তো এবার তুমি যে কোনো একটা অংশ থেকে নাম করতে পারো। যদি আমি সি দিয়ে নাম করি, তাহলে কি হবে সি ডি ই ওয়ান ই এফ সি। হ্যাঁ, লুপের ক্ষেত্রে যে পয়েন্ট থেকে শুরু হবে সেই পয়েন্টে কিন্তু শেষ হবে। তো এটা একটা লুপ হলো বদ্ধ বর্তনী। আর একটা লুপ কি হতে পারে, যে কোনো পয়েন্ট থেকে, যদি সি থেকেই নাও, তাহলে একটা কি হতে পারে সি এফ, নিচে নেমে আসলাম এ ই টু বি সি। এটা হচ্ছে লুপ বা বদ্ধ পথ। মানে কোন সার্কিটের মধ্যে তুমি যতগুলো হচ্ছে
বদ্ধ বর্তনী দেখতে পারবে বা বদ্ধ আবদ্ধ পথ দেখতে পারবে, সেটাকে আমরা বলি হচ্ছে লুপ। লুপের আরেকটা নাম আছে মেস। লুপের আরেকটা নাম হচ্ছে মেস। আচ্ছা, আর জাংশনকে হচ্ছে আরেকটা হচ্ছে বলা হয় নোড। ঠিক আছে, জাংশনকে আরেকটা টার্ম ইউজ করা হয় জাংশনের মতোই, নোড। আমরা এখানে নোড ইউজ করবো না, আমরা সাধারণভাবে জাংশনটা ইউজ করবো। ঠিক আছে, তো তোমরা এই পয়েন্টগুলো ভালোভাবে কিন্তু নোট করে নাও এবং এটার জন্য কনসেপ্ট একদম তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো কার্শফের বা কিরচফসের মোট দুটো সূত্র আছে। তো আমরা প্রথমে কিরচফসের প্রথম সূত্র, যেটাকে বলা হয় কিরচফস কারেন্ট ল বা কিরচফস কারেন্ট কেসিএল, বা এটাকে জাংশন রুলও বলা হয়, বা বাংলাতে মনে রাখবে কিরচফসের বা কার্শফের যা বলবে প্রবাহ মাত্রার সূত্র। ঠিক আছে, প্রথমে আমরা এই সূত্রটা বোঝার চেষ্টা করি, এই সূত্র কি বলতে চেয়েছে। খুব সিম্পল। তো প্রথমে একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নিই। ধরে নাও এইদিকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এই দিক দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। আচ্ছা, এবার এই যে হচ্ছে পয়েন্ট, এটাকে যদি আমি ও নাম দিয়ে দিই, তাহলে ও পয়েন্টটাতে দেখো 3টা তার যুক্ত হচ্ছে, তাই তো? এই একটা তার, দুটো তার, 3টা তার যুক্ত হচ্ছে। তো যদি এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, তাহলে এই পয়েন্টে মোট কারেন্ট কত হবে? 5 অ্যাম্পিয়ার। তার ফলে এই দিক থেকে মোট কত কারেন্ট বেরোবে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে। এই তো, এটা তো খুব সিম্পল জিনিস। তো এটাকে কিন্তু কিরচফস প্রথম এইভাবে উপস্থাপন করেছিলেন কিরচফস, তার হচ্ছে কিরচফস কারেন্ট ল এর মাধ্যমে। ঠিক আছে, এবার আশা করি বুঝতে পেরেছো। এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার আসছে, তার মানে এদিক দিয়ে হচ্ছে ও পয়েন্ট দিয়ে যে কারেন্টটা বেরোবে সেটা কত হবে? 5 অ্যাম্পিয়ার বেরোবে। এবার এটাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ধরে নাও এটা হচ্ছে ও পয়েন্ট। তো ও পয়েন্টকে আমরা কি বলবো? জাংশন পয়েন্ট বা সংযোগ বিন্দু। কারণ ও পয়েন্টে দেখো 1 2 3 4 5, 5টা তার কানেক্টেড আছে। তো জাংশন পয়েন্ট বা সংযোগ বিন্দু মানে কি? যে বিন্দুতে 3টা বা তার বেশি তার কানেক্টেড থাকবে, আমরা এক্ষুনি দেখলাম। তো ধরে নাও ও বিন্দুতে এদিক দিয়ে I1 কারেন্ট আসছে, এদিক দিয়ে I2 কারেন্ট আসছে, এদিক দিয়ে I3 কারেন্ট আসছে। আচ্ছা, এবার এদিক দিয়ে I4 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে I5 কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তো তাহলে আমরা এখানে যখন দেখলাম, যেহেতু প্রবাহ মাত্রা সবসময় যোগ হয়, তাহলে প্রবাহ মাত্রার সাধারণ কনসেপ্ট অনুযায়ী আমরা কি বলতে পারি? যে দেখো 2 আর 3 অ্যাম্পিয়ার এই দুটো হচ্ছে কোন দিকে আসছে? সংযোগ বিন্দুর দিকে আসছে, সেই জন্য যোগ হচ্ছে। এবার 5 অ্যাম্পিয়ার কি হচ্ছে? কারেন্ট সংযোগ বিন্দু থেকে দূরে বেরিয়ে যাচ্ছে। তো তার মানে আমরা কি বলতে পারি? যে এখানে যেমন আমরা বলতে পারছি 2 অ্যাম্পিয়ার প্লাস 3 অ্যাম্পিয়ার সমান সমান 5 অ্যাম্পিয়ার। তার মানে 2 আর 3 অ্যাম্পিয়ার কোন দিকে আসছে? সংযোগ বিন্দুর দিকে আসছে। আর 5 অ্যাম্পিয়ার কারেন্টটা কি হচ্ছে? সংযোগ বিন্দু থেকে দূরে বেরিয়ে যাচ্ছে বা সংযোগ বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। তো এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো ইনকামিং কারেন্ট। ইনকামিং কারেন্ট মানে সংযোগ বিন্দুর দিকে আগত তড়িৎ প্রবাহ সমান সমান কি হবে? সবসময় আউটগোয়িং কারেন্ট, মানে সংযোগ বিন্দু থেকে নির্গত কারেন্ট। ঠিক আছে, একটা আসছে একটা যাচ্ছে। এটাই কিন্তু কিরচফের সূত্রের এই লাইনটা মনে রাখলে কিরচফের সূত্র মনে থাকবে। ইনকামিং কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আউটগোয়িং কারেন্ট। কোথায় অ্যাপ্লিকেবল হবে? যে কোনো সংযোগ বিন্দু বা জাংশনে। কাকে বলে? যে বিন্দুতে 3টে বা তার বেশি তার কানেক্টেড থাকে। আচ্ছা, তাহলে এই যে এবারে যে আমি ছবিটা এঁকেছি, এবার এই ছবিতে আসি। তাহলে এখানে দেখো অ্যারোগুলো ঠিক মতো খেয়াল করতে হবে। দেখো ও বিন্দুর দিকে আগত কারেন্ট গুলো কি কি? I1 I2 I3। তাহলে আমরা এখানে যেমন দেখলাম, এখানেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। কি হবে? সংযোগ বিন্দুর দিকে আগত কারেন্ট মোট কারেন্টের সমষ্টি সমান সমান কি হবে? সংযোগ বিন্দু থেকে নির্গত কারেন্টের সমষ্টি। এটাই কিন্তু যা হচ্ছে কিরচফস কারেন্ট ল বা জাংশন রুল বা প্রবাহ মাত্রার সূত্র। এবার বিবৃতি দেখো, আমি কিন্তু এটাই লিখেছি। দেখো, কোন তড়িৎ বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলির যোগফল ওই বিন্দু থেকে নির্গত তড়িৎ প্রবাহগুলির যোগফলের সমান হয়। তাই না? যে সমস্ত কারেন্টগুলো সংযোগ বিন্দুর দিকে আসছে তাদের যোগফল কি হবে? যে সমস্ত কারেন্টগুলো সংযোগ বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে তাদের যোগফলের সঙ্গে সমান হবে। এবার কেন এরকম হচ্ছে? তার কারণ হচ্ছে যে এদিক থেকে হচ্ছে 3টে কারেন্ট আসলো, I1 I2 I3। তার মানে ও পয়েন্টে মোট কারেন্ট কত? I1 প্লাস I2 প্লাস I3। ভ্যালু দিলে বোঝা যাবে। এবার এদিকে যেহেতু দুটো রাস্তা আছে, তো যতগুলো যে পরিমাণ কারেন্ট আসছে সেটাকে তো আবার বেরিয়ে যেতে হবে।
কারণ কারেন্ট কিন্তু কোনো জায়গায় জমে যায় না, তার কিন্তু কখনো প্রবাহ মাত্রা অ্যাবজর্ব করে নেয় না বা শোষণ করে নেয় না, ঠিক আছে। তো যতগুলো কারেন্ট আসবে ও বিন্দু থেকে কিন্তু তত পরিমাণ কারেন্ট বেরিয়ে যেতে হবে, সেই জন্য এটা হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে আবার আমরা ডিটেলসে আসছি। এবার তার মানে তোমাদের যদি হচ্ছে কার্চফের সূত্রের বিবৃতি দেয়, তো প্রথমে এইটা বিবৃতি বলবে, এইভাবে একটা ছবি এঁকে বলে দেবে এখানটায় I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I4 প্লাস I5, যে কোনো ভাবে ছবিটা দিতে পারো। আচ্ছা, এটা কিন্তু একটা জটিল বর্তনীর অংশ, ঠিক আছে। এর চারদিকে আরো বিভিন্ন সার্কিটের বিভিন্ন উপাদানগুলো আছে, অনেক জটিল একটা সার্কিট আমরা ধরে নিয়েছি, যেটা হচ্ছে একটা সার্কিটের একটা জটিল বর্তনীর হচ্ছে একটা অংশ, ঠিক আছে। একটা জাংশন ধরে নিয়ে আমরা শুধু বোঝানোর চেষ্টা করছি। তো তোমরাও কিন্তু কিরচফের সূত্রটি বিবৃত করো বললে দুটো বিবৃতি আছে, তো প্রথম বিবৃতি এইভাবে দিয়ে একটা ছবির মাধ্যমে এইভাবে বলে দিবে। আচ্ছা, এবার এটাকে আমি দেখো এরকম ভাবে লিখতে পারি কিনা, I1 প্লাস I2 প্লাস I3, এগুলোকে আমি বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে, প্লাস মাইনাস I4 প্লাস মাইনাস I5 ইকুয়াল টু 0, এইভাবে করে লিখতে পারবো। তো দেখো সেম হলো। তো দ্বিতীয় বিবৃতি কিন্তু এটাই বলছে, কোন তড়িৎ বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক যোগফল 0 হয়। মানে কোনো একটা সার্কিটের যে কোনো জাংশনে বা হচ্ছে সংযোগ বিন্দুতে হচ্ছে যতগুলো তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আছে, তাদের হচ্ছে মোট সমষ্টি কি হবে বা বীজগাণিতিক সমষ্টি কি হবে, 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো আমরা একটা জিনিস কিন্তু অ্যাপ্লাই করেছি, দেখো যে সমস্ত কারেন্ট গুলো সংযোগ বিন্দুর দিকে যাচ্ছে সেগুলোকে আমরা কি ধরে নিয়েছি, প্লাস ধরে নিয়েছি। দেখো I1 I2 I3 সংযোগ বিন্দুর দিকে যাচ্ছিল, সেখানে আমরা প্লাস ধরে নিয়েছি। আর I4 আর I5 কি হচ্ছিল, এই দুটো কারেন্ট সংযোগ বিন্দু থেকে হচ্ছে নির্গত হচ্ছিল, এদেরকে আমরা মাইনাস ধরে নিয়েছি। তো এটা কিন্তু একটা অ্যাজাম্পশন আমাদের আছে যে সংযোগ বিন্দুর দিকে আগত প্রবাহ মাত্রার আমরা কি ধরবো, পজিটিভ। আচ্ছা, আর সংযোগ বিন্দু থেকে নির্গত সংযোগ বিন্দু বা জাংশন পয়েন্ট থেকে নির্গত যে কারেন্ট গুলো থাকবে বা প্রবাহ মাত্রাগুলো থাকবে, তাদেরকে আমরা কি ধরবো, নেগেটিভ, ঠিক আছে। এটা একটা অ্যাজাম্পশন আছে, কিন্তু সবসময় যে এটাই ধরতে হবে, যেগুলো সংযোগ বিন্দুর দিকে আসছে সেগুলোকে পজিটিভ ধরতে হবে, যেগুলো সংযোগ বিন্দু থেকে নির্গত হচ্ছে তাদেরকে নেগেটিভ ধরতে হবে, এমন কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। এটা কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী নির্ভর করবে, আমরা কোনটাকে পজিটিভ কোনটাকে নেগেটিভ ধরবো। কিন্তু একটাকে যা ধরবো, যদি নির্গত গুলোকে পজিটিভ ধরি হচ্ছে তাহলে হচ্ছে যেগুলো হচ্ছে আগত সেগুলোকে নেগেটিভ ধরবো, উল্টো। তো এটা কি করে হবে, এটাও দেখে নিই। দেখো এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, যদি এখানে মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, তাহলে হচ্ছে কিভাবে লিখতে পারবো এটাকে, মাইনাস I1 প্লাস মাইনাস I2 প্লাস মাইনাস I3 প্লাস I4 প্লাস I5 ইকুয়াল টু 0। তো এটার মধ্যে কোনো ভুল নেই, তো এখানে শুধুমাত্র মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। তো তার মানে সংযোগ বিন্দুর দিকে আগত প্রবাহ মাত্রাকে যে সবসময় পজিটিভই ধরতে হবে এমন কোনো কথা নেই, বা সংযোগ বিন্দু থেকে যে সমস্ত প্রবাহ মাত্রা নির্গত হবে বা বেরিয়ে যাবে তাদের যে সবসময় নেগেটিভই ধরতে হবে এমন কোনো কিন্তু কথা নেই। আমাদের কি মনে রাখতে হবে, সংযোগ বিন্দুর দিকে আমরা হচ্ছে যদি পজিটিভ ধরি, সংযোগ বিন্দু থেকে যেগুলো বেরিয়ে যাবে তাদের হচ্ছে নেগেটিভ ধরবো, আর উল্টোটা যদি সংযোগ বিন্দুর দিকে যেগুলো প্রবাহ মাত্রা আসছে তাদের যদি আমরা নেগেটিভ ধরি, সংযোগ বিন্দু থেকে যেগুলো বেরিয়ে আছে সেগুলোকে পজিটিভ ধরবো, মানে একে অন্যের বিপরীত ধরবো, ঠিক আছে। তো সাধারণভাবে তোমরা যে কোনো একটা, আমরা সাধারণভাবে এটাকে ধরে নিই যে যেগুলো সংযোগ বিন্দুর দিকে যাচ্ছে সেগুলো পজিটিভ, যেগুলো সংযোগ বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে সেগুলো নেগেটিভ। কিন্তু এর কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, সেটা আমি বুঝিয়েও দিলাম তোমাদের, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা ধরতে পারো, ক্লিয়ার। তো তার মানে এবার হচ্ছে প্রশ্ন প্রসঙ্গে আসি। এখানে কিন্তু এই কিরচফের হচ্ছে বা কার্চফের প্রবাহ মাত্রার সূত্রটি বিবৃত করো, এরকম কিন্তু প্রশ্ন দেয়, তখন কিন্তু তোমাকে দুটো বিবৃতি বলতে হবে, ঠিক আছে। বইয়ে একটা থাকুক যাই থাকুক, ফুল নম্বর পেছনে তোমাকে দুটো বিবৃতি বলতে হবে, কারণ দুটো বিবৃতি কি আলাদা নয়, কিন্তু একই জিনিসই কিন্তু, দেখো এটা থেকে কিন্তু এটা এসেছে, সেটা তোমাকে দুটো বিবৃতি বলতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এবার এই উদাহরণের মাধ্যমে বুঝি যে কেন এমন হচ্ছে। ধরে নাও I1 হচ্ছে 1 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, I3 হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কত হলো, টোটাল হচ্ছে সংযোগ বিন্দুর দিকে আগত প্রবাহ মাত্রা কত হলো, 6 অ্যাম্পিয়ার,
এবার সাধারণভাবে আমাদের কনসেপ্ট থেকে আমরা জানি যে যে কোনো তার বা যে কোনো কন্ডাক্টর কিন্তু কারেন্ট অ্যাবজর্ব করে নেয় না বা শোষণ করে নেয় না, বা এই যে হচ্ছে জাংশন পয়েন্ট, এখানে কিন্তু কোনো প্রবাহ মাত্রা কিন্তু সঞ্চিত থাকবে না বা জমা থাকবে না। তো তাহলে কোনো একটা সময়ের ব্যবধানে বা হচ্ছে যে কোনো একটা সময়ে যে পরিমাণ কারেন্ট আসবে ও পয়েন্টে, সেই একই সময়ের ব্যবধানে কিন্তু সেই পরিমাণ কারেন্টকে বেরিয়ে যেতে হবে। তার কারণ তারের মধ্যে কোথাও প্রবাহ মাত্রা সঞ্চিত হয় না, ঠিক আছে। এবার তার মানে এই দুটো কি হতে পারে, এটা হতে পারে 1 অ্যাম্পিয়ার, এটা হতে পারে 5 অ্যাম্পিয়ার, এটা হতে পারে 2 অ্যাম্পিয়ার, এটা হতে পারে 4 অ্যাম্পিয়ার, এটা হতে পারে 3 অ্যাম্পিয়ার, এটা হতে পারে 3 অ্যাম্পিয়ার। এই দুটো যোগফল সবসময় কত হতে হবে, 6 হতে হবে। কারণ সংযোগ বিন্দুর দিকে আগত কত হচ্ছে 6 অ্যাম্পিয়ার, যতগুলো বেরিয়ে যাবে সেগুলোকে 6 অ্যাম্পিয়ার হতে হবে। এগুলোর মধ্যে যে কোনো কম্বিনেশন হতে পারে। আর কি হতে পারে কোনো, হ্যাঁ এটা 4 এটা 2 হতে পারে, যে কোনো হতে পারে। কিন্তু কখনো এরকম হতে পারে না যে i4 আর i5 মিলে কখনো 5 অ্যাম্পিয়ার হলে, এরকম কিন্তু কখনো হতে পারে না, ঠিক আছে। i4 আর i5 মিলে কখনো 5 হচ্ছে, এটা কিন্তু কখনো হতে পারে না। তার কারণ বর্তনীর সংযোগ বিন্দুতে যতগুলো হচ্ছে কারেন্ট আসছে, সেই হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, সেই একই সময়ের ব্যবধানে কিন্তু সেই জাংশন থেকে অত পরিমাণ কারেন্টই হচ্ছে নির্গত হবে। কারণ আমরা জানি বা আমরা ধরে নিই যে তারের বা কন্ডাক্টরের মধ্যে কোথাও কিন্তু কারেন্ট হচ্ছে জমা থাকে না বা সঞ্চিত থাকে না। ক্লিয়ার? তাহলে আমাদের সংযোগ বিন্দু থেকে নির্গত প্রবাহ মাত্রা কত হবে, সবসময় 6 অ্যাম্পিয়ারই হবে। এটাই কিন্তু কেসিএল বা কিরচফের কারেন্ট লয়ের মূল কথা, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তার মানে তোমাকে এখান থেকে কিন্তু এইভাবে প্রশ্নও দিতে পারে, ঠিক আছে। তোমাকে ধরো i1 i2 না দিয়ে তোমাকে এইভাবে দিয়ে দিল 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, i4 দিয়ে দিল তোমাকে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার বললো i5 ইকুয়াল টু কত, i5 ইকুয়াল টু কত, বা তোমাকে এটা 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, এটা 3 অ্যাম্পিয়ার দিয়ে দিল, এটা 2 অ্যাম্পিয়ার দিয়ে দিল, এখানে তোমাকে i দিয়ে দিল, বললো i ইকুয়াল টু কত। তাহলে i ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে কি করে তুমি বের করতে পারবে, খুব ইজি। তখন এইভাবে তুমি দেখাতে পারবে যে কিরচফের বা কারশফের যেভাবে লিখবে, প্রবাহ মাত্রা সূত্র অনুযায়ী আমরা জানি যে সংযোগ বিন্দুর দিকে আগত প্রবাহ মাত্রাগুলির যোগফল কি হবে, সংযোগ বিন্দু থেকে নির্গত প্রবাহ মাত্রার যোগফলের সমষ্টির সমান হবে। তার মানে 1 + 2 + 3 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কত হবে, 2 + i। এখান থেকে i আমরা কত পেয়ে যাবো, 4 অ্যাম্পিয়ার। তো এটা কিন্তু হচ্ছে কিরচফের কারেন্ট লয়ের অ্যাপ্লিকেশন, যেগুলো আমরা সার্কিটের সার্কিটে যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমরা হচ্ছে এইভাবে কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে কিরচফের যে সূত্র, এটার প্রিন্সিপাল কি, বা কোন নীতির উপর ভিত্তি করে কিরচফের এই সূত্রটা প্রতিষ্ঠিত হয়েছে, কোন নীতির উপর ভিত্তি করে কিরচফের এই সূত্রটা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু একটা প্রশ্ন দিতে পারে। প্রশ্নটা কি হবে, প্রশ্নটা তোমাকে এরকম করে ভাবে দিতে পারে যে হচ্ছে, কোয়েশ্চেনটা তোমরা নোট করে নাও, দেখাও যে কারশফের প্রথম সূত্র, প্রশ্নে যে বানান দেবে কারশফ তোমরা সেটাই লিখবে। দেখাও যে কারশফের প্রথম সূত্র আধানের সংরক্ষণ নীতি মেনে চলে, বা আধানের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে, এরকম টাইপের একটা প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। তখন তোমরা কিভাবে সেটাকে আনসার করবে। তো এবার হচ্ছে যুক্তিটা প্রথমে বুঝে নি। দেখো, কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট কেন যায়, কারেন্ট মানে কি, i ইকুয়াল টু কি আমরা জানি, i ইকুয়াল টু q/t। তো কারেন্ট মানে প্রবাহ মাত্রা যাচ্ছে, তার মানেই হচ্ছে প্রতি একক সময়ের ব্যবধানে বা 1 সেকেন্ডে কিছু পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। আধান প্রবাহিত হওয়ার জন্য কি হয়, কারেন্ট যায়, তাই তো। এবার আমরা জানি হচ্ছে আধান কিন্তু কোথাও জমা থাকে না, মানে এই হচ্ছে এই সংযোগ বিন্দুতে যখন আধানগুলো আসছে, কারেন্ট যাচ্ছে মানে আধানগুলোই আসছে। তো সংযোগ বিন্দুতে হচ্ছে কোনো একটা সময়ের ব্যবধানে যে পরিমাণ আধান আসছে, এই সংযোগ বিন্দু থেকে সেই পরিমাণ আধানে কিন্তু হচ্ছে নির্গত হচ্ছে। কারণ আধান কিন্তু কখনো জমা থাকে না, কারণ আধান সবসময় গতিশীল, এবং আমরা কারেন্ট ইলেকট্রিসিটি ধারণা থেকে জানি। তো সেই জন্য আমরা হচ্ছে এটাকে এইভাবে দেখাতে পারি। তোমরা পরীক্ষাতে কিভাবে লিখবে আমি একদম সেই মতো করে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তো এরকম তোমরা যে কোনো একটা ছবি আঁকতে পারবে, ঠিক আছে, যে কোনো একটা এরকম ছবি আঁকবে। যেমন ধরো আমার যে ছবিটা ছিল, আমি হচ্ছে এখানে এটাকে দেখিয়ে দিচ্ছি। এটাকে ধরলাম i1, যেমন আগে ধরেছিলাম, এটা i2, এটা i3, এটা i4, এটা হচ্ছে i5। এবার তুমি
এরকম লিখবে যে ধরি এটা একটি জাংশন পয়েন্ট কল্পনা করা হয়েছে, যেখানে বললে আয়ন I2 এগুলো কি প্রবাহ মাত্রা। এবার বলবে যে হচ্ছে কিরচফের প্রথম সূত্র থেকে পাই বা KCL থেকে পাই কি পাবো, I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I4 প্লাস I5। যেরকম প্রথমে বললাম এইভাবে খুব ইজিলি লিখতে পারবে, ঠিক আছে। এবার কি করবে দেখো, I ইকুয়াল টু যেহেতু Q বাই T, তো Q ইকুয়াল টু কত হবে IT। এবার হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ধরি এই বর্তনীর অংশে, বর্তনীতেই লিখতে পারি, ধরি এই বর্তনীতে T সময় ধরে তড়িৎ প্রবাহ হয়, ধরি এই বর্তনীতে T সময় ধরে তড়িৎ প্রবাহ হয় বা তড়িৎ প্রবাহ চলে, ঠিক আছে। এবার আমি T দিয়ে কি করব, এই T দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে I1 ইন্টু T প্লাস I2 ইন্টু T প্লাস I3 ইন্টু T ইকুয়াল টু কত হয়ে যাবে I4 ইন্টু T প্লাস I5 ইন্টু T। তাহলে এটা পেয়ে গেলাম। এবার I ইন্টু T মানে কি, Q ইকুয়াল টু IT, কারণ IT মানে কি Q, তাহলে এটাকে কি লিখতে পারবো, Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু কি হয়ে যাবে Q4 প্লাস Q5। ব্র্যাকেটে বলে দেবে যেহেতু প্রবাহ মাত্রা সংখ্যা থেকে জানি Q ইকুয়াল টু IT। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। এবার তুমি এরকম ভাবে বলতে পারবে, অর্থাৎ সম্পূর্ণ লেখাটাও আমি বলে দিচ্ছি, অর্থাৎ তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে, এই যে এই পয়েন্টে ও পয়েন্টে, অর্থাৎ তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে, এটা তুমি হচ্ছে ও বিন্দু বলে দিতে পারো, আগত তড়িৎ আধানের সমষ্টি ওই সংযোগ বিন্দু থেকে নির্গত তড়িৎ আধানের সমষ্টির সমান। এটাই তো আমরা পেলাম, তাই না, তড়িৎ আধানের সমষ্টির সমান। ঠিক আছে, এইভাবে নিজের ভাষায় লিখতে পারো। Q1 প্লাস Q2 প্লাস Q3 মানে তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে, মানে ও বিন্দুতে আগত তড়িৎ আধানের সমষ্টি কি হলো, সংযোগ বিন্দু থেকে নির্গত তড়িৎ আধানের সমষ্টির সমান Q4 প্লাস Q5। এটাই আমরা পেলাম। এবার এখানে তোমরা শুধু একটা কথা যোগ করবে, ফলে তড়িৎ বর্তনীতে মোট আধানের পরিমাণ সর্বদা একই থাকে। তড়িৎ বর্তনীতে মোট আধানের পরিমাণ সর্বদা একই থাকে কোন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে। দিয়ে এবার শুধু অ্যাড করবে যে অর্থাৎ এই বর্তনীর ক্ষেত্রে কোনো অংশে আধান সৃষ্টিও হয়নি, আধান ধ্বংসও হয়নি, মানে আধান উৎপন্ন হয়নি বা আধান বৃদ্ধি হয়নি বা আধান কমেও যায়নি। ঠিক আছে, অর্থাৎ বা এটাকে এরকম করে লিখতে পারো, ফলে তড়িৎ বর্তনীতে একবারে লিখে দিতে পারো, ফলে তড়িৎ বর্তনীতে এইভাবে একবারে বলে দিতে পারো, আর বেশি দরকার নেই, যদি ম্যাথমেটিক্যালি বুঝিয়ে দিয়েছো। ফলে তড়িৎ বর্তনীতে আধানের কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, অর্থাৎ তড়িৎ বর্তনীতে আধানের কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না। ব্যাস, এটুকু লিখলেই যথেষ্ট। অর্থাৎ আধানের সংরক্ষণ সূত্র মান্য হয়, অর্থাৎ KCL এর ক্ষেত্রে বাংলাতে বলবে, অর্থাৎ দেখা গেল যে কার্শফের প্রথম সূত্রের ক্ষেত্রে আধানের সংরক্ষণ নীতি মান্য হয় বা আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে, আধানের সংরক্ষণ নীতি মান্য হয়। এইটুকুটা লিখলেই কিন্তু যথেষ্ট, 2 নম্বরের জন্য আসবে। ঠিক আছে, কারণ এই ব্যাপারটা বুঝে গেলে যে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এটাকে ব্যাখ্যা করলাম। প্রথমে হচ্ছে কারেন্ট যাচ্ছে, সেখানে T দিয়ে গুণ করলাম, T সময় ধরে নিলাম,
তাহলে আমরা কি পেলাম, যে বর্তনীর কোন সংযোগ বিন্দুতে আগত তড়িৎ আধানের সমষ্টি কি হলো, ওই সংযোগ বিন্দু থেকে নির্গত তড়িৎ আধানের সমষ্টির সমান। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই যে সংযোগ বিন্দুতে নতুন করে কোনো আধানের না সৃষ্টি হয়েছে না হয়েছে ধ্বংস হয়েছে, মানে তড়িৎ আধান না বেড়েছে না কমেছে, তড়িৎ আধান যা ছিল তার পরিমাণ একই আছে। এটাই তো আধানের সংরক্ষণ নীতি, তাই না? যে কোনো হচ্ছে বিচ্ছিন্ন তড়িৎ আধানের হচ্ছে বিচ্ছিন্ন বর্তনীর ক্ষেত্রে মোট আধান সবসময় সংরক্ষিত থাকবে। এটাই হচ্ছে তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র। এটাই দেখলাম আমরা যে কিরচফের প্রথম সূত্র মেনে চলে। ঠিক আছে, এইভাবে কিন্তু বলতে পারবে, আর বেশি লাইন লেখার দরকার নেই, এটুকু ব্যাখ্যা যথেষ্ট। তো তাহলে আশা করি হচ্ছে কিরচফের প্রথম সূত্র বুঝতে পেরেছো। আর যদি বলে যে কোন নীতির উপর ভিত্তি করে কিরচফের প্রথম সূত্রটি হচ্ছে প্রতিষ্ঠিত, তাহলে কি বলবে, আধানের সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে। এটাও কিন্তু শর্ট প্রশ্ন দেয়। ঠিক আছে, তো আশা করি কিরচফের প্রথম সূত্র থেকে তোমাদের যা যা কনসেপ্ট দরকার আমি বোঝাতে পেরেছি, এবং সেই সঙ্গে যত প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই নোট করে নিবে। আর এটা তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। আর আরেকবার মনে করিয়ে দিচ্ছি, বিবৃতি আসলে কিন্তু প্রথম বিবৃতি দ্বিতীয় বিবৃতি করে বা এভাবে দুটো বিবৃতি তোমাকে বলতে হবে, এবং অবশ্যই একটা গাণিতিক চিত্রের মাধ্যমে এটা লিখে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কেসিএল পড়লাম, এবার আমরা কেভিএল বা কিরচফের হচ্ছে ভোল্টেজ ল বা সেকেন্ড লটা পড়ব। এবার দেখে নিই কিরচফের সেকেন্ড রুল, কিরচফস ভোল্টেজ ল, বা এটাকে বলা হয় সংক্ষেপে কেভিএল, কিরচফস ভোল্টেজ ল, বা এটাকে লুপ বা মেশ রুলও বলা হয়। লুপ মানে কি, আমরা এখনই এইমাত্র পড়েছি বদ্ধ বর্তনী। তাই যদি বলা হয় যে কিরচফের বদ্ধ বর্তনীর সূত্রটি লেখো বা কিরচফের ভোল্টেজের সূত্রটি লিখো, তাহলে বুঝবে যে কেভিএল তোমাকে চেয়েছে। আচ্ছা, প্রথমে এটার বিবৃতিটা পড়ে নি। দেখো বিবৃতি কি বলছে, স্টেটমেন্ট কি বলছে, কোন বদ্ধ বর্তনীতে নির্দিষ্ট অভিমুখে গৃহীত ভোল্টেজগুলি বা বিভব পার্থক্যগুলির বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। এটাই কিন্তু খুব সহজ করে বললে কিরচফের সেকেন্ড ল বা কেভিএল এর বিবৃতি। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে সম্ভবত আরেকটা প্রশ্ন উঠে আসছে যে কিরচফের ভোল্টেজ সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বলবো কেবলমাত্র বদ্ধ বর্তনীর ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, কেবলমাত্র একটা লুপের জন্য বা মেসের জন্যই প্রযোজ্য। ক্লিয়ার? এই দুটো প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, এবার এটা আমরা হচ্ছে প্রমাণ করব। ঠিক আছে, যদি তোমাকে প্রমাণ বলে যে কিরচফের দ্বিতীয় সূত্রটি বা কেভিএল হচ্ছে প্রমাণ করো বা গাণিতিকভাবে প্রতিষ্ঠা করো, তার জন্য আমি ধরো একটা, এটা কি, এটা কিন্তু কোনো সম্পূর্ণ সার্কিট নয়, এটা হচ্ছে সার্কিটের একটা অংশ। মানে একটা সার্কিটের মধ্যে এরকম অসংখ্য লুপ আছে, আমি একটা লুপকে ধরে নিয়েছি, সেজন্য দেখো এইদিকে আরো হচ্ছে এক্সটেন্ড আছে। ঠিক আছে, এইভাবে আরো এরকম অসংখ্য লুপ নিয়ে একটা সার্কিট আছে, আমি তার মধ্যে একটা মাত্র লুপকে ধরে নিয়েছি। এই লুপটা দিয়ে আমি হচ্ছে কিরচফের সেকেন্ড সূত্রের প্রমাণটা দেখাবো। ঠিক আছে, দেখো তো এই পয়েন্টগুলো ধরে নিলাম, ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আচ্ছা এটা সি পয়েন্ট। আচ্ছা, এবার এর মধ্যে দেখো তড়িৎ কোষ আছে, এটাকে একটা পয়েন্ট ধরলাম ডি পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট। আচ্ছা, আবার তড়িৎ কোষ আছে, এখানে একটা পয়েন্ট নিয়ে নিই এফ পয়েন্ট। এই হচ্ছে এ থেকে এফ, এই হচ্ছে পয়েন্ট। আচ্ছা, এবার এই বিন্দুর বিভব কত, ভিএ, বি বিন্দুর বিভব ভিপি, সি বিন্দুর বিভব ভিসি, ডি বিন্দুর বিভব ভিডি, ই বিন্দুর বিভব ভিই, এফ বিন্দুর বিভব ভিএফ। আচ্ছা, এবার একটা কথা বলো, যে বিভব কি চেঞ্জ হয়? মানে যদি এই হচ্ছে এই লুপের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে এই বিন্দুর বিভব ভিএ হবে, যদি কারেন্ট না যায় তাহলে কি বিভব চেঞ্জ হয়ে যাবে? না, তেমন কিন্তু কোনো ব্যাপার নেই। কোনো বিভব কিন্তু, যে কোনো বিন্দুর বিভব কিন্তু নির্দিষ্ট থাকে, কারেন্ট যাক বা না যাক তারপর কিন্তু নির্ভর করে না, অর্থাৎ যে কোনো বিন্দুর বিভব কিন্তু নির্দিষ্ট থাকে, এটা আমরা জানি। আচ্ছা, এবার ধরো আমি একটা বদ্ধ লুপ নিয়েছি, তো বদ্ধ লুপের ক্ষেত্রেই হচ্ছে কিরচফের সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এবার আমি হচ্ছে এ থেকে বি বিন্দুতে যাচ্ছি। ঠিক আছে, এ থেকে বি বিন্দুতে যাচ্ছি, এ থেকে বি বিন্দুর দিকে। আচ্ছা, এবার বলো যে যেহেতু এখানে আমি R1 রোধ আছে, I1 কারেন্ট যাচ্ছে, তো যখন এ থেকে বি আমি দেখবো আর আমি বাকি সমস্তগুলো ভুলে যাবো, শুধু এ থেকে বি এর দিকে আমি যাচ্ছি। এবার বলো যে হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে কার বিভব বেশি। তো আমরা জানি হচ্ছে তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তো যেহেতু এখানে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, আমি ছবিতে সেরকমই দেখিয়েছি, তাহলে এই বিন্দুর বিভব বেশি হবে। তাহলে R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? VA মাইনাস VB। কত হবে বিভব পার্থক্য? VA মাইনাস VB ইকুয়াল টু কত হবে? ওহমের সূত্র, বিভব পার্থক্য সমান সমান প্রবাহ মাত্রা ইনটু রো। তাহলে কত হবে? I1 কারেন্ট যাচ্ছে R1 রোধের মধ্যে, I1 R1। একদম সিম্পল, আশা করি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একই রকম ভাবে আমরা বি থেকে সি তে আসলাম। ঠিক আছে, এবার
বি আর সি বিন্দুর মধ্যে কার বিভব বেশি বুঝতেই পারছো, যেহেতু কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে, তাহলে বিভব পার্থক্য কত, ভিভি মাইনাস ভিসি ইকুয়াল টু, এবার ওহমের সূত্র অনুযায়ী কি হবে, I2 R2, কোনো প্রবলেম নেই আশা করি। আচ্ছা, এবার এখানে একটা প্রবলেম না হলো, দেখো এখানে সি থেকে ই একবারে কিন্তু নিতে পারবো না, মাঝে একটা তড়িৎ কোষ যুক্ত আছে, সেই জন্য আমি তড়িৎ কোষের পাশে একটা পয়েন্ট নিয়েছি। এবার আমরা সি থেকে ডি বিন্দুতে আসছি। এবার এই সি থেকে ডি বিন্দুতে আসার মধ্যে বাকিগুলো কিন্তু ভুলে যাব, যখন যেদিকে যাব বাকি কোনো সম্পূর্ণ পথগুলো ভুলে যাব। যেমন আমরা রাস্তার ক্ষেত্রে করি, যেদিকে যাচ্ছি সেই দিকে আমরা কনসেন্ট্রেট করে হেঁটে বা গাড়ি নিয়ে বা যে কোনো ভাবে এগিয়ে যাই, অন্য কোনো দিকে আমরা দেখি না। এখানেও তাই, সি থেকে ডি বিন্দুর দিকে আমি যাচ্ছি, এবার থেকে এর মধ্যে একটা তড়িৎ কোষ যুক্ত আছে। তো আমরা তড়িৎ কোষের সমবায় পড়ার সময় বলেছিলাম যে তড়িৎ কোষ যখন যুক্ত থাকবে তখন আমাকে দেখতে হবে যে পজিটিভ প্রান্তটা কোন বিন্দুর সঙ্গে যুক্ত আছে। এটা দেখো ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, তাই তো, আর এটা হচ্ছে সি বিন্দু, ই1 তড়িৎ কোষ যুক্ত আছে। তো এবার পজিটিভ প্রান্তটা যে বিন্দুর সঙ্গে যুক্ত থাকবে সেটাকেই আমি কি বলবো, সেটাকে আমি বলবো হচ্ছে উচ্চ বিভব, ঠিক আছে। আর নেগেটিভ বিন্দুটা যে বিন্দুর দিকে যুক্ত থাকবে সেটা বলবো হচ্ছে নিম্ন বিভব। তার মানে এবার এখানে বলো যে সি আর ডি এর মধ্যে কে উচ্চ বিভবে আছে, কে নিম্ন বিভবে আছে। কারেন্ট কিন্তু এদিকে যাচ্ছে, কিন্তু তড়িৎ কোষের ক্ষেত্রে আমরা হচ্ছে কি জানি যে হচ্ছে যার সঙ্গে পজিটিভ এনটা যুক্ত থাকবে সেটা উচ্চ বিভবে আছে, আর যার সঙ্গে নেগেটিভ এনটা যুক্ত থাকবে সেটা নিম্ন বিভবে আছে। তার মানে এখানে ডি বিন্দুটা কিন্তু হচ্ছে উচ্চ বিভবে আছে, যেহেতু এর সঙ্গে ব্যাটারি বা তড়িৎ কোষের ধনাত্মক প্রান্তটা যুক্ত আছে, তাই ডি বিন্দুর বিভব বেশি, সি বিন্দুর বিভব কম। ক্লিয়ার একদম, কোনো কনফিউশন নেই তো। দেখো কারেন্ট কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা ধরবো না, আমরা দেখবো যে পজিটিভ এনটা যে বিন্দুর সঙ্গে যুক্ত আছে সেটা উচ্চ বিভব তড়িৎ কোষের ক্ষেত্রে, এবং নেগেটিভ বিন্দুটা যে হচ্ছে নেগেটিভ প্রান্তটা যে বিন্দুর সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে নিম্ন বিভব। তার মানে এখানে কোন বিন্দুর বিভব বেশি, যেহেতু ডি বিন্দুটা পজিটিভ এনের সঙ্গে যুক্ত আছে, ডি বিন্দুর বিভব বেশি, আর হচ্ছে ডি বিন্দুর বিভব বেশি আর হচ্ছে সি বিন্দুর বিভব কম, ভিডি মাইনাস ভিসি। আচ্ছা, এবার কি হবে, এবার কিন্তু এই বিভব পার্থক্য কার সঙ্গে সমান হবে, তড়িৎ চালক বলের সঙ্গে সমান হবে। তার কারণ ধরে নাও যদি একটা ব্যাটারির তড়িৎ চালক বল হয় 5 ভোল্ট, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি হবে, তড়িৎ চালক বলের সঙ্গে সমান হবে। তাই এখানে তড়িৎ চালক বল যেহেতু E1 দিয়ে দেওয়া আছে, তার মানে ভিডি মাইনাস ভিসি কি হবে, E1 হয়ে যাবে। কোনো প্রবলেম নেই, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এটাকে আমি কি করছি, এটাকে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে এটাকে আমি মাইনাস দিয়ে কেন গুণ করছি এটা পরে বলছি। এটাকে আমি মাইনাস দিয়ে গুণ করলাম, উভয় পক্ষকে নেগেটিভ মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস E1 হয়ে যাবে। এটা কি আবার হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে মাইনাস ভিসি থেকে ভিসিটা প্লাস হয়ে যাবে, ভিডিটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ডি থেকে ই বিন্দুর দিকে যাচ্ছে। এবার বুঝতেই পারছো যেহেতু এখানে রোধ আছে, রোধের ক্ষেত্রে আমরা দেখি প্রবাহ মাত্রা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, যেহেতু ডি থেকে এর দিকে হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে ডি বিন্দুর বিভব বেশি, ই বিন্দুর বিভব কম, তাহলে কত হবে, ভিডি মাইনাস বিই বিভব পার্থক্য সমান সমান আমি ধরে নিয়েছি I3 কারেন্ট যাচ্ছে আর R3 রোধের মধ্যে দিয়ে, তার মানে I3 R3। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসলাম হচ্ছে ই পয়েন্ট। এবার ই থেকে এফ এর দিকে যাবো। এখানে দেখো আবার একটা তড়িৎ কোষ আছে, এক্ষেত্রে আগের মতো পজিটিভ এনটা কোন বিন্দুর সঙ্গে যুক্ত আছে, এফ বিন্দুর সঙ্গে, নেগেটিভ প্রান্তটা কোন বিন্দুর সঙ্গে যুক্ত আছে, ই বিন্দুর সঙ্গে। তাহলে কার বিভব বেশি, কে উচ্চ বিভবে আছে, এফ বিন্দুটা উচ্চ বিভবে আছে, ই বিন্দুটা নিম্ন বিভবে আছে। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত হবে, ভিএফ মাইনাস ভিই। ক্লিয়ার? আচ্ছা, ইকুয়াল টু কত হবে, তড়িৎ চালক বল E2। এবার এখানে আমরা কি করব, মাইনাস দিয়ে গুণ করব, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, এটা মাইনাস হয়ে গেল, ভিইটা হয়ে যাবে পজিটিভ, ভিএফটা হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে, ভিটা হয়ে যাবে পজিটিভ, ভিএফটা হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে, চেঞ্জ করে দিয়েছি। এবার ফাইনালি আমরা হচ্ছে এফ থেকে এ তে যাব। তো এবার হচ্ছে কারেন্টটা কোন দিকে যাচ্ছে দেখো, শুধুমাত্র এখানে রোধ আছে। আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে, এই রোধটা ধরে নিলাম হচ্ছে R4, রেজিস্ট্যান্স R4, এর মধ্যে কারেন্ট যাচ্ছে I4। এবার হচ্ছে অভিমুখটা কোন দিকে আছে দেখো, এফ থেকে এর দিকে। তো হচ্ছে কার বিভব বেশি হবে, ন্যাচারালি এফ বিন্দুর বিভব বেশি হবে, কারণ রোধের ক্ষেত্রে আমরা সবসময় ধরি কারেন্ট যে দিক থেকে যাচ্ছে সেই বিন্দুর বিভব বেশি, যেই দিকে যাচ্ছে সেই বিন্দুর বিভব কম। এফ থেকে এর দিকে যাচ্ছে, ন্যাচারালি এফ বিন্দুর বিভব বেশি ভিএ, আর এ বিন্দুর বিভব কম, তাহলে বিভব পার্থক্য কত হয়ে যাবে, ভিএফ মাইনাস ভিএ ইকুয়াল টু কত হয়ে যাবে, ওহমের সূত্র আইআর, I4 ইন্টু IR4। আশা করি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। রোধের ক্ষেত্রে আমরা কি করব,
কারেন্টের প্রবাহ দেখবো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, যেদিক থেকে হচ্ছে কারেন্টটা আসছে সেই বিদ্যুৎ বিভব বেশি, যেদিকে যাচ্ছে সেই বিদ্যুৎ বিভব কম। আর তড়িৎ কোষের ক্ষেত্রে কি দেখবো আমরা, দুটো এরকম কেস পেয়েছি। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে বিন্দুটা হচ্ছে তড়িৎ কোষের পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে সেটা উচ্চ বিভবে আছে, আর যেটা নেগেটিভ বিন্দুর সঙ্গে নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে সেটা নিম্ন বিভবে আছে। ঠিক আছে, এবারে সবগুলোকে আমরা যোগ করবো বীজগাণিতিক সমষ্টি বের করবো। তাহলে কি হবে দেখো, এই ভিবি ভিবি ক্যান্সেল হবে, মাইনাস ভিসি প্লাস ভিসি ক্যান্সেল হবে, ভিডি মাইনাস ভিডি প্লাস ভিডি ক্যান্সেল হবে, ভিই ভিএফ ভিই ক্যান্সেল হবে, ভিএফ ভিএফ ক্যান্সেল হবে, প্লাস ভিএ প্লাস ভিএ ক্যান্সেল হবে। এবার বুঝতে পারলে আমি কেন মাইনাস দিয়ে গুণ করেছিলাম, যাতে ক্যান্সেল হয়ে যায়। তাহলে এবার এদিকে কত হয়ে যাচ্ছে, মোট বিভব পার্থক্য কত হয়ে যাচ্ছে, 0 ইকুয়াল টু এইদিকে কি পাচ্ছি দেখো, এইদিকে কি পাচ্ছি যদি একদিকে করি I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3 প্লাস I4 R4। ঠিক আছে, এটা পেলাম। এবার আর কি পাচ্ছি দেখো, মাইনাস E1 মাইনাস E2, এটাকে এইভাবে লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা মাইনাস E1 প্লাস E2 কে বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে, E1 প্লাস E2 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3 প্লাস I4 R4। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। এবার E1 প্লাস E2 কেন হলো, কারণ এখানে দুটো তড়িৎ কোষ ছিল। এবার তড়িৎ কোষগুলো কিভাবে যুক্ত ছিল দেখো, এই তড়িৎ কোষ E1 তড়িৎ কোষ প্রবাহ মাত্রা কোন দিকে পাঠাচ্ছিল, এই দিকে। E2 তড়িৎ কোষ কোন দিকে পাঠাচ্ছিল প্রবাহ মাত্রা, প্লাস থেকে মাইনাসের দিকে, এই দিকে। যেহেতু একই দিকে পাঠাচ্ছিল সেই জন্য প্লাস হয়েছে, যদি বিপরীত দিকে পাঠাতো তাহলে মাইনাস হতো, যেহেতু আমরা তড়িৎ কোষের সমবায় থেকে এখন জানি ব্যাপারটা। ঠিক আছে, এবার যদি এখানে আরেকটা তড়িৎ কোষ যুক্ত থাকতো একই অভিমুখে তাহলে কি হতো, প্লাস E3 হতো, E4 হতো, এরকম চলতেই থাকতো। তার মানে আমরা সাধারণভাবে কি বলতে পারি, এই সামেশন E মানে তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টি। ই হচ্ছে একটা সিম্বল, আর এখানে যদি তিনটে থাকতো মানে এখানে আমরা লিখতে পারি I = 1 to n বা এরকম ভাবে লিখতে পারতাম, E1 প্লাস E2 প্লাস E3 এরকম চলতেই থাকতো। আচ্ছা, এইদিকে কি হচ্ছে দেখো, I1 R1 I2 R2 I3 R3 I4 R4, মানে প্রতি ক্ষেত্রে কি হয়েছে, কারেন্ট I আর হচ্ছে রোধ এর হচ্ছে গুণফল। আমরা এটাকে এইভাবে লিখতে পারবো সামেশন IR, এটাকে ভাঙলে কি পাবো, I1 R1 I2 R2 এইভাবে পাবো। ঠিক আছে, তো তার মানে আমরা হচ্ছে যে এটা একটা হচ্ছে গাণিতিক রূপে উপস্থিত হলো। এবার এটাই কিন্তু KVL বা কিরচফ বা কারশফের সেকেন্ড ল হচ্ছে গাণিতিক রূপ। তো দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন এরকম করে দিতে পারে যে কারশফের দ্বিতীয় সূত্র গাণিতিক সমীকরণ দিয়ে বিবৃত করো, প্রতীক চিহ্নগুলি অর্থ লিখতে হবে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের স্যাম্পল পেপারে আছে। তাহলে আমরা কি বলবো, কারশফের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি হলো, এখানে ক্যাপিটাল R দিব। আচ্ছা, যেটা আমরা বের করলাম এইটা। ঠিক আছে, সামেশন অফ E ইকুয়াল টু সামেশন অফ IR, যেখানে সামেশন E কি, বর্তনীর তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি, এটা এখানে বললাম। আচ্ছা, আর সামেশন IR সমান সমান কি, বর্তনীর প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক যোগফল, মানে প্রত্যেকটা রোধ আর তার মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তাদের হচ্ছে গুণফল, এদের এরকম প্রত্যেকটা হচ্ছে বীজগাণিতিক যোগফল। ঠিক আছে, তো কিরচফের দ্বিতীয় সূত্র যদি তোমাকে গাণিতিক ভাবে বলে, এটা একটা কোয়েশ্চেন, তো তোমরা এইভাবে লিখবে, তখন কিন্তু বলার দরকার নেই। আচ্ছা, এবার যে বিবৃতি আমরা পড়েছিলাম সেটা দেখি এবার ম্যাচ হচ্ছে নাকি। দেখো, কোন বদ্ধ বর্তনীতে নির্দিষ্ট অভিমুখে গৃহীত ভোল্টেজগুলির বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। তো দেখো এখানে কিন্তু আমরা একটা নির্দিষ্ট অভিমুখে নিয়েছি, এইটা হচ্ছে আমাদের পাথটা ছিল। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, বীজগাণিতিক সমষ্টি কি হলো, শূন্য হলো। এই যে এদিকে দেখো ভোল্টেজটা কত হয়েছে, শূন্য। আচ্ছা, এবার ইটা কি, তড়িৎচালক বল কি, তড়িৎচালক বলই হচ্ছে বিভব পার্থক্যের কারণ। তো সেই জন্য এদিকে ই এসছে, আই আর কি, V = IR। তো তার মানে সম্পূর্ণগুলো কি আসছে, 0 এসছে, এটাই বলছে না বিবৃতিতে। তার মানে এটা কি হলো, আমরা হচ্ছে কিরচফের দ্বিতীয় সূত্রের বিবৃতি পড়লাম, তার গাণিতিক রূপ দিলে কিভাবে লিখবো, এবং যদি আমাদের ফার্দার বলে যে কিরচফের দ্বিতীয় সূত্রটি গাণিতিক সমীকরণ দিয়ে বিবৃত করো এবং প্রতিষ্ঠা করো, এবার তোমরা আশা করি এইভাবে প্রতিষ্ঠাও করতে পারবে। শুধু এখানে এই জিনিসটা একটু বুঝিয়ে দেবে যে ধরি এটি হচ্ছে কোনো বর্তনীর অন্তর্গত একটি, এটি কোনো জটিল তড়িৎ বর্তনীর অন্তর্গত একটি বদ্ধ লুপ বিবেচনা করা হলো। ঠিক আছে, এবার এইভাবে তোমরা দেখাবে ওহমের সূত্র অনুযায়ী, এটাকে বুঝিয়ে দিতে পারবে আশা করি। ঠিক আছে, তো এই হচ্ছে KVL। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে হচ্ছে আমরা যখন KCL দেখলাম বা কারশফের প্রথম সূত্র দেখলাম,
হচ্ছে আধানের সংরক্ষণ নীতি মেনে চলে। তো এবার হচ্ছে দ্বিতীয় সূত্র বা কেভিএল এর বেসিসটা কি, মানে কোন নীতির উপর ভিত্তি করে হচ্ছে কেভিএল বা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্রটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কি বলবো, তাহলে হচ্ছে কি বলবো যে এই যে হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র, এটা কোন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, এটাও কিন্তু শর্ট প্রশ্ন দেয়, ফান্ডামেন্টাল প্রশ্ন। তাই এটা বলবো হচ্ছে যে কারশফের দ্বিতীয় সূত্র শক্তির সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। কার উপর বেস করে প্রতিষ্ঠিত হয়েছে? শক্তির সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। শক্তির সংরক্ষণ নীতি, ঠিক আছে। এবার যদি এটা হচ্ছে ব্যাখ্যা করতে দেয়, এটাও কিন্তু দিতে পারে, ব্যাখ্যা করতে দিতে পারে যে দেখাও যে কার হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। তাহলে কি বলবো, দেখো আমরা হচ্ছে এখানে একটা বদ্ধ বর্তনীর ক্ষেত্রে অ্যাপ্লাই। এবার আমি বদ্ধ বর্তনীতে কি করছি, আমি যে পথে গেলাম, ধরে নাও একটা কিউ আধানকে, ধনাত্মক কিউ আধানকে, যদিও কিউ আধান তো হচ্ছে গতিশীল হয় না, আমরা জানি ঋণাত্মক আধান গতিশীল হয়, কিন্তু আমরা ধরে নিই এরকম। ধরে নেওয়া হচ্ছে যে কিউ আধানকে আমি হচ্ছে এই বিন্দু থেকে আমি কিভাবে করলাম, এটা এই বিন্দু থেকে শুরু করে আবার হচ্ছে এই বিন্দুতে, আবার হচ্ছে এই বিন্দুতে এসে নিয়ে আসলাম, মানে এক পাক ঘুরিয়ে নিয়ে আসলাম। এবার আমরা কি জানি, তড়িৎ ক্ষেত্র, আমরা এটা কার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি, অবশ্যই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা কি জানি যে হচ্ছে তড়িৎ ক্ষেত্র কিরকম হচ্ছে সংস্থা, তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী সংস্থা, তাই তো। তড়িৎ ক্ষেত্র কি ধরনের সংস্থা, তড়িৎ ক্ষেত্র হচ্ছে সংরক্ষী সংস্থা, বা তড়িৎ ক্ষেত্র হচ্ছে কনজারভেটিভ একটা ফিল্ড। এবার ক্লাস 11 আমরা পড়েছি যে সংরক্ষী সংস্থার মধ্যে একটা বদ্ধ পথে মোট কৃতকার্য কত হয়, 0 হয়। তাহলে আমি কিউ আধানকে এই বিন্দু থেকে আবার ঘুরিয়ে কোথায় নিয়ে আসছি, আর এই বিন্দুতে নিয়ে আসছি। তো তার ফলে আমরা যে হচ্ছে বিভবের যে এখানে এ হচ্ছে কেভিএলটা কি সংক্রান্ত, বিভব সংক্রান্ত। তো এবার বিভব মানে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে V = W/Q, তাহলে W = QV বা VQ। তার মানে আমরা কি বলতে পারি যে হচ্ছে কৃতকার্য সমান সমান কি হবে, বিভব ইনটু কি হবে, আধান, ঠিক আছে, বিভব ইনটু আধান। এবার বিভব কি, বিভব মানে কি বোঝায়, একক ধনাত্মক আধানকে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই হচ্ছে বিভব। এবার যদি আমি কিউ আধানকে এই বিন্দু থেকে শুরু করে বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে আবার ওই বিন্দুতেই নিয়ে আসি, তাহলে সরণ কত হবে, তাহলে সরণ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে কারণ কৃতকার্য মানে কি, বল ইনটু সরণ। তো যেহেতু সরণ 0 হয়ে যাবে, সেজন্য এখানে কি হয়ে যাবে, কৃতকার্য 0 হয়ে যাবে। আর কৃতকার্য 0 হয়ে গেলে কি হয়ে যাবে, বিভব সমান কত হয়ে যাবে, 0/আধান। তার ফলে বিভব কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে যদি বলা হয় তোমাকে যে দেখাও যে হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, তাহলে তোমরা কিভাবে ব্যাখ্যা করবে, আশা করি হচ্ছে বুঝতে পেরেছো। তাহলে বলবো যে হচ্ছে যেহেতু তড়িৎ ক্ষেত্র একটি সংরক্ষী সংস্থা, এবং আমরা জানি যে কোনো সংরক্ষী সংস্থার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি হচ্ছে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যে কোনো আধানকে নিয়ে যেতে বদ্ধ পথে মোট কৃতকার্য 0 হয়। এবার যেহেতু তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো তড়িৎ বর্তনীর মধ্যস্থ যে কোনো বিন্দুর বিভব যদি স্থির থাকে, তাহলে একটি ধনাত্মক আধানকে ওই হচ্ছে বদ্ধ বর্তনীর এক অংশ থেকে ঘুরিয়ে আবার সেই অংশে নিয়ে আসলে যেহেতু সরণ 0 হয়, তাই কৃতকার্য 0 হয়, এবং কৃতকার্য 0 হওয়ার জন্য বিভবও 0 হয়। তাহলে তোমরা এইভাবে গাণিতিক ভাবে শেষে দেখিয়ে দিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। তো 2 নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে শুধু যে অঙ্কই আসবে এরকম ধারণা কিন্তু ভুল নয়, উচ্চ মাধ্যমিকে কিন্তু এখান থেকে বিভিন্ন রকম ফান্ডামেন্টাল প্রশ্নগুলো আসে। তাই আমি যেভাবে তোমাদের বললাম বা যত রকম প্রশ্নগুলো বললাম, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করে নিবে, ঠিক আছে। বই কিন্তু হয়তো এইভাবে তোমরা পাবে না, কিন্তু তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো নোট করে নিবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তোমরা হচ্ছে কারশফের হচ্ছে দুটো সূত্র পড়লাম, সম্পূর্ণ ব্যাখ্যা। এবার আমরা দেখব যে আমরা যখন কোনো গাণিতিক সমস্যা সলভ করব, তখন আমরা কিভাবে কারশফের সূত্রগুলোকে অ্যাপ্লাই করব। কারণ আমাদের হচ্ছে সেটা ভালো করে আরো জানতে হবে যে কি করে আমরা অ্যাপ্লাই করব। আমরা সূত্রটা তো বুঝতে পারলাম, কার উপর বেস করে হচ্ছে সেটাও বুঝতে পারলাম, কিন্তু আমরা অ্যাপ্লাই করব কিভাবে, ঠিক আছে, সেটা এবার আমরা হচ্ছে দেখে নিব। ক্লিয়ার? এবার আমরা দেখব যে
গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কার্সফের সূত্রকে কিভাবে অ্যাপ্লাই করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা না বুঝতে পারলে কিন্তু কোনো অঙ্কই করতে পারবে না, আর বুঝতে পারলে কোনো অঙ্কই আটকাবে না। তাই খুব ভালো করে হচ্ছে দেখো, এবং এই জিনিসগুলো কিন্তু তুমি অবশ্যই নোট করে নাও, ঠিক আছে? শুধু দেখে কিন্তু মনে থাকবে না, সঙ্গে সঙ্গে নোট করে নাও এবং বুঝে নাও। ক্লিয়ার? দেখো কার্সফের সূত্রের প্রয়োগ। দেখো কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কেসিএল ফলো করব। যখনই আমাদের কোনো ব্রাঞ্চে কারেন্ট ডিস্ট্রিবিউট করতে হবে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। যেমন ধরো এরকম তোমাকে ধরো এরকম একটা আছে, এটা হচ্ছে I1 কারেন্ট, এটা হচ্ছে I কারেন্ট, এটা হচ্ছে I1 কারেন্ট। তাহলে এই ব্রাঞ্চে কারেন্ট কত হবে? এই ব্রাঞ্চে কারেন্ট আমি লিখতে পারবো I মাইনাস I1। কি করে লিখতে পারবো? এটা দেখো কেসিএল আমাদের কি বলছে, যে এখানে জাংশন হচ্ছে এইটা, তাই তো? তিনটা তার যুক্ত হয়েছে, ও পয়েন্টটা হচ্ছে জাংশন। তাহলে কিরচফের সূত্র কি বলছে? সংযোগ বিন্দুর দিকে আগত প্রবাহ মাত্রা সমান সমান কি হবে? সংযোগ বিন্দু থেকে নির্গত প্রবাহ মাত্রার কি হবে? সমষ্টি। তাহলে এটা যদি I1, এটা যদি I মাইনাস I1 না ধরে আমি যদি I2 ধরে নিই, তাহলে কি হবে? I ইকুয়াল টু কি হবে? নির্গত হচ্ছে কি I1 আর নির্গত হচ্ছে I2। তাহলে সংযোগ বিন্দুর দিকে আগত কারেন্ট সমান সমান সংযোগ বিন্দু থেকে নির্গত কারেন্ট। তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2। ধরে নাও I মাইনাস I1 নেই, কি করে আসছে এটাই বোঝাচ্ছি। এবার দেখো I2 কত আসছে? I মাইনাস I1। সেই জন্য আমি এখানে I2 না লিখে কি লিখতে পারি? I মাইনাস I1 লিখতে পারি। তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। বোঝা গেছে? তো যখনই আমাদের কারেন্ট ডিস্ট্রিবিউশন করতে হবে, তার জন্য শুধুমাত্র আমরা কেসিএল বা কিরচফস কারেন্ট লটা অ্যাপ্লাই করব। একদম ক্লিয়ার হয়েছে তো? ভালো করে বুঝে নাও। নির্গত কারেন্ট আগত কারেন্ট I, নির্গত কারেন্টের সমষ্টি I1 হচ্ছে প্লাস I2। এখানে I2 ও লিখতে পারতাম, কিন্তু I2 এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? I মাইনাস I1। তো এটা এরকম হচ্ছে, যখনই ডিস্ট্রিবিউশন করবো আমরা কিন্তু এই হচ্ছে লজিকটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? নোট করে নাও। আচ্ছা, এবার তারপর চলে আসে হচ্ছে লুপ। এক নম্বরটা শুধু কেসিএল এর জন্য, আর বাকিগুলো সমস্ত কিন্তু হচ্ছে কেভিএল এর জন্য। তো যখনই আমরা কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল কোন ক্ষেত্রে প্রযোজ্য? হচ্ছে লুপের ক্ষেত্রে বা বদ্ধ বর্তনীর ক্ষেত্রে। তো আমাদের অবশ্যই সর্বদা একটা বদ্ধ বর্তনী বা একটা ক্লোজ লুপ আমাদের চুজ করতে হবে। ঠিক আছে? ক্লোজ লুপ চুজ করতে হবে। এবার লুপের অভিমুখ কি হবে? মানে আমরা হচ্ছে যে যখন হচ্ছে যে লুপ বরাবর যখন আমি হচ্ছে চুজ করলাম কোন একটা লুপ, তখন তার হচ্ছে যে আমি লুপের যে ডিরেকশন চুজ করব, তো ডিরেকশনটা কিভাবে আমি চুজ করব, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। খুব ভালো করে বুঝো। তো তার জন্য দেখো আমি তোমাদের কেভিএল এর মানে সেকেন্ড সূত্রের প্রমাণটা যে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে দিয়েছি। এবার এটাই তোমাদের বুঝাবো। দেখো লুপের অভিমুখ। এবার লুপের অভিমুখ আমরা ক্লকওয়াইজও নিতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারি। মানে ঘড়ির কাঁটার দিকেও নিতে পারি, বিপরীত দিকেও নিতে পারি। আচ্ছা, এবার যদি একাধিক লুপ থাকে, তাহলে আমি দুটোকেই ঘড়ির কাঁটার দিকে নিতে পারি, চাইলে দুটোকেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে পারি, আবার চাইলে একটাকে ঘড়ির কাঁটার দিকে, একটাকে ঘড়ির কাঁটার বিপরীতে, যে কোনো দিকে নিতে পারি। ঠিক আছে? মানে ধরলাম যে এখানে যদি আরেকটা এরকম লুপ আমি করি, দুটো লুপ হয়ে গেল। এবার আমি চাইলে দুটোকেই ঘড়ির কাঁটার দিকে নিলাম পথটা, দুটোকেই ঘড়ির কাঁটার বিপরীতে নিলাম। আচ্ছা, আর চাইলে একটাকে ঘড়ির কাঁটার দিকে, একটাকে ঘড়ির কাঁটার বিপরীতে, যে কোনো ভাবে আমি নিতে পারি। ঠিক আছে? এর জন্য কোনো কিন্তু নির্দিষ্ট নিয়ম নেই। ক্লিয়ার? লুপটা হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে রোধের জন্য আর কোষের জন্য, এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট। এই দুটোতেই খুব কনফিউশন হয়। তো দেখো এই দুটোর জন্য কিন্তু বিভিন্ন রকম নিয়ম আছে। তো আমি আমার নিয়মটা বলছি, তুমি যে কোনো একটাকে ফলো করবে। দেখো রোধের ক্ষেত্রে এখানে দেখো আমরা কি করেছি। দেখো এখানে হচ্ছে পয়েন্টগুলো আমরা কি কি ধরেছিলাম, আবার হচ্ছে বলে দিচ্ছি, খুব ভালো করে বুঝো। এই হচ্ছে যে এই কেভিএল এর এই ডিরেকশন গুলো বুঝতে পারলে কিন্তু অঙ্কগুলো একদম ইজি, না বুঝতে পারলে একদম প্রচন্ড কঠিন মনে হবে। দেখো রোধের ক্ষেত্রে দেখো আমরা কি করেছি, আমরা এখানে কোন পথটা নিয়েছি। দেখো আমরা যে প্রমাণটা করলাম, তখন আমরা কোন পথে গিয়েছি। দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তার মানে আমরা এই প্রমাণটার ক্ষেত্রে কোন পথটা ধরে নিয়েছিলাম? এ বি সি ডি এ। তার মানে আমরা কিন্তু একটা পথ বরাবর অগ্রসর হয়েছি। কারণ এটা কোন পথে হয়েছে? দেখো আমরা এ থেকে কোন পথে গেছি, এ থেকে আবার হচ্ছে এ পথে এসেছি। কারণ আমরা ক্লকওয়াইজ, তাই তো? আমরা হচ্ছে ক্লকওয়াইজ পথে গিয়েছি। ক্লিয়ার? আমরা কোন পথে গেছি? ক্লকওয়াইজ পথে গেছি। এবার তুমি যদি বলো যে না আমি হচ্ছে এ ডি সি বি এ এই পথে যাও, তুমি যেতেই পারো, তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। ঠিক আছে? আমি এটার মাধ্যমে বুঝাচ্ছি, খুব সহজে বুঝতে পারবে। তো দেখো আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে পথটা যেদিকে ছিল, আমাদের পথটা কোন দিকে ছিল? দেখো এবার যখন আমি এ থেকে বিতে যাচ্ছি, পথটা কোন দিকে ছিল? আমাদের পথটা যেদিকে ছিল হচ্ছে কারেন্টের অভিমুখে সেই দিকে ছিল। ঠিক আছে?
পথটা যেদিকে ছিল, আমাদের কারেন্টের অভিমুখ এটা ছিল, আমি আরেকবার ড্র করে দিচ্ছি। আমাদের দেখো পথটা যেদিকে ছিল, মানে আমি কোন দিকে যাচ্ছি, ক্লকওয়াইজ যাচ্ছি, কারেন্টও কোন দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। তো মনে রাখবে যে যদি হচ্ছে আমাদের পথের অভিমুখ আর কারেন্টের অভিমুখ সেম হয়ে যায়, কি বললাম, আমরা যে পথ হচ্ছে নির্বাচন করব সেই পথের অভিমুখ এবং কারেন্টের অভিমুখ, আই এর অভিমুখ যদি সেম হয়ে যায় তাহলে কি করব, তাহলে আমরা সবসময় ধরে নিব যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে বা বিভব পার্থক্য হবে। যেমন এখানে দেখো এ থেকে বিতে যাচ্ছিলাম, বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, তো আমাদের পথ কোন দিকে, এই দিকে, ঘড়ির কাঁটার দিকে, কারেন্টের অভিমুখ কোন দিকে, একই দিকে, সেম দিকে, তাহলে আমরা কি হয়েছে দেখো I1 R1, মানে এটা কি হয়েছে পজিটিভ I1 R1, তার ফলে কি হবে পজিটিভ হয়ে যাবে। ক্লিয়ার? আমরা যে অভিমুখে পথ চুজ করব, আমাদের পথের অভিমুখ এবং কারেন্টের অভিমুখ যদি একই ডিরেকশনে হয়, তাহলে আমরা যে আই আর যেটা পাবো বিভব পার্থক্য, আই আর কোন একটা টার্ম পাবো এরকম, এক্ষেত্রে যেমন I1 R1 পেয়েছি, সেটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। যদি বিপরীত দিকে হয়, মানে আমাদের পথের অভিমুখ আর কারেন্টের অভিমুখ যদি বিপরীত দিকে হয়, তাহলে কি হয়ে যাবে হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আবার ভালো করে বলছি। আবার দেখো বি থেকে সিতে যখন যাচ্ছি, আমাদের পথের অভিমুখ কোন দিকে দেখো, ক্লকওয়াইজ নিচের দিকে, কারেন্টের অভিমুখ দেখো কোন দিকে, নিচের দিকে, তার ফলে বি আর সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি এসেছিল, প্লাস এসেছিল। ঠিক আছে? এখানে দেখো, এখানে আরেকটা পয়েন্ট নিয়েছিলাম, আচ্ছা এখানে দেখো হচ্ছে এখানে মনে হচ্ছে এফ পয়েন্ট নিয়েছিলাম, ঠিক আছে, এখানে পয়েন্ট গুলো আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম, আবার আগের মতো করে দিই, এটা ডি পয়েন্ট নিয়েছিলাম, এটা ই পয়েন্ট নিয়েছিলাম, এটা এখানে একটা এফ পয়েন্ট নিয়েছিলাম। এখানে দেখো ডি থেকে ই পয়েন্টের মধ্যে দেখো, ডি থেকে ই পয়েন্টের মধ্যে দেখো আমাদের পথটা কোন দিকে, আমরা কোন দিকে যাচ্ছি, ডি থেকে ই এর দিকে, এই দিকে, আর কারেন্টও যাচ্ছে এই দিকে, সেজন্য দেখো ডি আর ই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হয়েছে পজিটিভ। ঠিক আছে? তো এটাই মনে রাখবে, আশা করি বুঝতে পেরেছো যে আমরা যে পথটা চুজ করেছি সেটা যে কোনো হতে পারে, সেটা তোমার নিজস্ব ব্যাপার। আমাদের পথের অভিমুখ এবং কারেন্টের অভিমুখ যদি সেম হয়, ডিরেকশন সেম হলে কি হবে, আই আর যে টার্মটা আসবে বিভব পার্থক্য, সেই টার্মটা পজিটিভ হবে। যদি আমাদের পথের অভিমুখ আর কারেন্টের অভিমুখ হচ্ছে উল্টো হয়, রিভার্স হয়, তাহলে কি হয়ে যাবে হচ্ছে আই আর যে টার্মটা আসবে সেটা নেগেটিভ আসবে। ক্লিয়ার একদম? আচ্ছা, এবার হচ্ছে তড়িৎ কোষের ক্ষেত্রে দেখো, তড়িৎ কোষের ক্ষেত্রে অনেকে অনেক রকম হচ্ছে নিয়ম বলে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, এগুলো কোনো কিছু মনে রাখতে হবে না, সব থেকে সিম্পল নিয়ম, খুব ভালো করে শুনে নাও। তড়িৎ কোষের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে পথের অভিমুখে চলতে চলতে, মানে আমাদের হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা পথ তো চুজ করতে হবে। এবার পথের অভিমুখে চলতে চলতে আচ্ছা তড়িৎ কোষের যে প্রান্ত প্রথমে পড়বে সেটাই হবে ওই কোষের ডিরেকশন। ডিরেকশন বলতে এখানে কি বলছি, কোষের ডিরেকশন বলতে পজিটিভ বা নেগেটিভ। মানে কি বলছি দেখো, আমরা যে কোনো একটা তো পথের অভিমুখে চলতে হবে, বুঝতে পারছো। যেমন এই প্রমাণের ক্ষেত্রে আমি এই পথে চলেছি, ক্লকওয়াইজ চলেছি। এবার চলতে চলতে দেখো, খুব ভালো করে খেয়াল করো এটা, দেখো এই চলতে চলতে সি থেকে যখন ডি বিন্দুতে আসছি, তখন আমাদের পথের অভিমুখ কোন দিকে, সি থেকে ডিতে আমরা যাচ্ছিলাম। এবার প্রথমে কোন টার্মিনাল পড়ছে, প্রথমে ছোট দাগ মানে নেগেটিভ টার্মিনাল পড়ছে, সেজন্য তড়িৎ কোষের ইএমএফ কত হয়ে গেছে দেখো, নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাতে দেখো একই জিনিস, দেখো আমরা ই থেকে এফ এ যাচ্ছিলাম, তো ভি মাইনাস ভি এফ কি হয়েছে, প্রথমে কোন টার্মিনাল পড়ছে দেখো, প্রথমে নেগেটিভ টার্মিনাল পড়ছে, সেজন্য তড়িৎ কোষের হচ্ছে সাইন কি নিয়ে নিয়েছি, মাইনাস E2। ঠিক আছে? এটা সাইন না, এটা হচ্ছে তড়িৎ কোষের সাইন বলবো, এটা ডিরেকশন না, সাইন পজিটিভ বা নেগেটিভ। ক্লিয়ার? একদম এর থেকে সহজ নিয়ম আর কিন্তু হয় না। মানে আমরা যে কোনো একটা অভিমুখে চলবো, চলতে চলতে তড়িৎ কোষের যে টার্মিনালটা আমাদের প্রথমে পড়বে, প্রথমে যদি নেগেটিভ টার্মিনাল পড়ে তাহলে সেটা তড়িৎ কোষের হচ্ছে ভ্যালুটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যেমন এখানে সি থেকে ডিতে চলতে চলতে আমাদের প্রথমে কি পড়েছিল, নেগেটিভ টার্মিনাল এসেছিল, সেজন্য মাইনাস Q1 হয়েছে। এখানেও একই, তড়িৎ কোষের অভিমুখে চলতে চলতে আমাদের হচ্ছে প্রথমে নেগেটিভ টার্মিনাল এসেছিল, সেজন্য আমাদের কি হয়ে গেছিল হচ্ছে
এটা যে হচ্ছে যে E2 ছিল, এটা হচ্ছে E2 ছিল, এটা হচ্ছে -E2 হয়ে গেছে। এবার যদি উল্টো হয়ে যায়, মানে ধরো এটাকে যদি উল্টে দিই, ধরো খুব সিম্পল, খুব ভালো করে বুঝো, একদম ইজি। দেখো এটা পথ প্লাস এটা মানে, ধরো আমি উল্টে দিলাম, এরকম ভাবে আছে। এবার আমি কোন দিকে যাচ্ছি, আমার পথটা কোন দিকে, ই থেকে এফ এর দিকে। এবার দেখো প্রথমে কোনটা পড়ছে, প্রথমে হচ্ছে প্লাসটা পড়ছে, তখন কি হয়ে যাবে, এই যে তড়িৎ কোষ যদি E2 হয় তখন এটা কি হয়ে যাবে, +E2 হয়ে যাবে। ঠিক আছে, মানে আমরা যে কোনো একটা অভিমুখে মানে চলতে থাকবো, চলতে চলতে যে এনটা প্রথমে পড়বে, প্রথমে যদি নেগেটিভ এন পড়ে তাহলে তড়িৎচালক বল কত হয়ে যাবে, নেগেটিভ। যদি প্রথমে পজিটিভ এন পড়ে হয়ে যাবে পজিটিভ। ক্লিয়ার? আবার সবগুলো বলে দিচ্ছি। কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য আমরা হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করবো শুধুমাত্র। তো এই যে এটা বললাম, এটা যদি আই হয়, এটা I1 হয়, এটা কি হবে, I-I1 হবে। কিভাবে হবে এটা বুঝতে পেরেছো? লুপ সবসময় কি হবে, সবসময় আমাদের একটা বদ্ধ বর্তনী হচ্ছে ধরে নিতে হবে। লুপের অভিমুখ কি চুজ করবো, যেমন আমি এখানে হচ্ছে ক্লকওয়াইজ চুজ করেছি, কেউ চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ চুজ করতে পারে, যার যেটা ইচ্ছা। যদি একাধিক লুপ থাকে, তুমি চাইলে দুটোই হচ্ছে ক্লকওয়াইজ, চাইলে দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ, চাইলে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, কিন্তু তুমি যে তুমি হচ্ছে লুপটা একবার চুজ করে নিবে, ক্লকওয়াইজ যদি চুজ করো তোমাকে সেই পথে চলতে হবে। যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ চুজ করো সেই পথে চলতে হবে। তুমি চুজ করলে ক্লকওয়াইজ আর তুমি হচ্ছে ক্যালকুলেশন করার সময় উল্টো পথে যাচ্ছ, তাহলে হবে না। তোমার যেটা ইচ্ছে তুমি চুজ করবে, ওই পথে চলতে হবে, স্টিক করে থাকতে হবে। ক্লিয়ার? এবার রোধের ক্ষেত্রে বলতে, রোধের ক্ষেত্রে কি বললাম, যদি আমাদের হচ্ছে রোধ ধরো হচ্ছে এরকম আছে, এটা হচ্ছে কারেন্ট এদিকে যাচ্ছে, রোধ এ হচ্ছে, কারেন্টের অভিমুখ এইটা। আচ্ছা, আমাদের পথের অভিমুখ হচ্ছে সেম। ঠিক আছে, পথের অভিমুখ এবং কারেন্টের অভিমুখ যদি সেম হয়ে যায়, তাহলে আমাদের বিভব পার্থক্য যে আই আর টার্ম আসবে, যেমন এখানে এসেছে I1 R1, I2 I3 R3, I2 I2, I4 I4, সবগুলো পজিটিভ হয়েছে। তার কারণ এক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের পথের অভিমুখ আর হচ্ছে কারেন্টের অভিমুখ সেম ছিল। তো যদি পথের অভিমুখ এবং কারেন্টের অভিমুখ সেম হয় তাহলে কি হয়ে যাবে, পজিটিভ। যদি পথের অভিমুখ আর কারেন্টের অভিমুখ সেম না হয় তাহলে নেগেটিভ হয়ে যাবে। আর কোষের ক্ষেত্রে বললাম সব থেকে সহজ, কিচ্ছু মনে রাখার দরকার নেই, উচ্চ বিভব নিম্ন বিভব, ওসব ফালতু নিয়মের কোনো দরকার নেই। তুমি হচ্ছে কারেন্টের, তুমি হচ্ছে যে পথটা চুজ করবে, ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক, চলতে চলতে প্রথম যে টার্মিনালটা পড়বে সেটাই হয়ে যাবে সাইন। যদি প্রথমে নেগেটিভ টার্মিনাল পড়ে তাহলে হয়ে যাবে +E, এর যদি ভ্যালু যা হবে তাই। প্রথমে যদি মাইনাস টার্মিনাল পড়ে তাহলে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, একদম ইজি নিয়ম, এর থেকে ইজি নিয়ম হয় না। তো এই নিয়মগুলো যদি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে হচ্ছে কোনো অঙ্কই আটকাবে না। এগুলো কিন্তু ভালো করে নোট করে নাও। ঠিক আছে, এগুলো এখনই ভালো করে নোট করে নাও এবং নিজে কিন্তু বুঝে নাও। নোট করার থেকে হচ্ছে নিজের মতো করে জিনিসগুলো বুঝে নাও। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা যদি হচ্ছে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই হচ্ছে কোনো গাণিতিক হচ্ছে সমস্যা আজকে সেরকম ভাবে সমাধান করব না। আমি এই নিয়মগুলো হচ্ছে একটা প্রশ্নের মাধ্যমে দেখিয়ে দিই, তাহলে তোমাদের হচ্ছে এই নিয়মগুলো একদম মনের মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে, তো ধরে নাও আমি একটা সহজ গাণিতিক ইসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখে নাও একটা, তাহলে হচ্ছে মনে থেকে যাবে। এবার তোমরা এরপরে একটা ভিডিও করবো যেখানে আমরা হচ্ছে শুধুমাত্র হচ্ছে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করবো। ঠিক আছে, এটা ধরলাম 12 ভোল্ট, এটা ধরলাম হচ্ছে 4 ভোল্ট। আচ্ছা, এটা ধরলাম হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 7 ওহম। ঠিক আছে, আচ্ছা চার একটা নিয়ে নিই, এটাকে হচ্ছে 4 ওহম ধরলাম, এটা হচ্ছে 7 ওহম। ঠিক আছে, আচ্ছা এবার তোমাকে এখানে এরকম একটা সার্কিট দিয়ে দিয়েছে, এবার তোমাকে বললে হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, বর্তনীর প্রবাহ মাত্রা I নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভালো করে, এটাকে আমি হচ্ছে পয়েন্ট ধরে নিই। আচ্ছা, ABCD পয়েন্ট ধরলাম। এবার কারেন্ট কোন দিকে যাবে দেখো, এটা পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে, এদিকে কারেন্ট গেল, এদিকে কারেন্ট গেল, এদিকে কারেন্ট গেল, আবার হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, এদিকে কারেন্ট গেল। ঠিক আছে, এইভাবে কারেন্ট হচ্ছে চলতে থাকে। তো যেহেতু এটা একটা, যেহেতু বুঝতেই পারছো যে এটা একটা হচ্ছে বদ্ধ বর্তনী, সেই জন্যই আমরা কিন্তু কেভিএলটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো তোমাকে হচ্ছে আইটা বের করতে হবে। তো আই বের করার জন্য আমাকে কি করতে হবে,
আমাকে হচ্ছে একটা বদ্ধ পথে কি হবে, যে কোনো একটা পথ থেকে শুরু করে আবার সেই পথে ফিরে আসতে হবে। তো ধরলাম আমি হচ্ছে এই পথ থেকে শুরু করছি, আবার এই পথে ফিরে আসবো। তার জন্য আমাকে যে কোনো একদিকে যেতে হবে, হয় আমাকে হচ্ছে এই পথে যেতে হবে, এ বি সি বি এ, তাহলে হচ্ছে আমার কেমন হয়ে যাবে, ক্লকওয়াইজ হয়ে যাবে। আর যদি আমি এই পথে যাই এ বি সি ডি এ, তাহলে কি হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। তোমাদের তো ক্লকওয়াইজ একটা দেখালাম, এবার হচ্ছে আমি পথটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরি, মানে আমি ধরে নিচ্ছি আমি এই পথে যাব, এ বি সি ডি এ, অ্যান্টি ক্লকওয়াইজ এই পথে যাব, ঠিক আছে। এবার তোমাকে কিন্তু সার্কিটে একেও দিতে হবে যে তুমি কোন পথে যাচ্ছ, সেই জন্য এক্সামিনার বুঝতে পারে, তাহলে তোমার কোনো ক্যালকুলেশন ভুল হলে সেটা চেক করতে পারবে, ঠিক আছে। দেখো এবার, তো সেই জন্য আমি কারেন্টের অভিমুখটা কোন দিকে দিয়েছি, হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছি, ঠিক আছে। আর কারেন্টের অভিমুখটা এইদিকেই হবে, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। আচ্ছা, এবার দেখো হচ্ছে আমরা কোথেকে যাচ্ছি, আমরা হচ্ছে পথটা কি চুজ করেছি, ভালো করে দেখো। অ্যান্টি ক্লকওয়াইজ আমি ধরে নিয়েছি, এ বি সি ডি এ, এই পথে আমি যাচ্ছি, এ বি সি ডি এ। প্রথমে এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ থেকে বি এর দিকে দেখো আমাদের কারেন্টের হচ্ছে অভিমুখ যেই দিকে, আমার পথও সেই দিকে, দুটোই সেম ডিরেকশন, নিচের ডিরেকশন। তাই এখানে কি বললাম, পথের অভিমুখ এবং কারেন্টের অভিমুখ সেম হলে কি হবে, পজিটিভ হবে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে, আই আর হয়। তাহলে এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, আই কারেন্ট যাচ্ছে, তাহলে কত হবে, আই ইন্টু কত হয়ে যাবে, আর কত, 3 আই, আর হচ্ছে প্লাস হবে, বোঝা গেছে। এই থেকে বি এর দিকে যাচ্ছে, দেখো আমাদের পথের অভিমুখ কোন দিকে, নিচের দিকে, যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিয়েছি, কারেন্টের অভিমুখ নিচের দিকে, সেম দিকে, সেই জন্য কি হবে, প্লাস হয়ে যাবে, হয়ে গেল এটা। এবার হচ্ছে বি থেকে সি এর দিকে যাচ্ছি, আচ্ছা বি থেকে সি এর দিকে যাচ্ছি, এদিকে দেখো আই কারেন্ট যাচ্ছে, তো আমরা কোন দিকে যাচ্ছি, এই দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ। কারেন্ট কোন দিকে যাচ্ছে, সেম ডিরেকশন, মানে কারেন্টের ডিরেকশন আমাদের পথের ডিরেকশন সেম, তাহলে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কত, আই আর, আই কারেন্ট যাচ্ছে, রোধ হচ্ছে 4 আই হয়ে গেল। আচ্ছা, এবার দেখো মাঝখানে কি পড়ছে, তড়িৎ কোষ। তড়িৎ কোষের ক্ষেত্রে কি বললাম, যে কোনো পথের অভিমুখে চলতে চলতে যে প্রান্ত প্রথমে পড়বে সেটাই হচ্ছে ওই কোষের সাইন, মানে যদি প্রথমে পজিটিভ পড়লে পজিটিভ, প্রথমে নেগেটিভ পড়লে নেগেটিভ। তো এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো কি পড়ছে, এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। তো প্রথমে কি পড়ছে আমাদের, প্লাস, ঠিক আছে, প্রথমে কি পড়ছে আমাদের, প্লাস পড়ছে, তাই না। দেখো চলতে চলতে দেখো প্রথমে প্লাস পড়ছে, এই জন্য এই হচ্ছে তড়িৎচালক বল কত হয়ে যাবে, 4 ভোল্ট, ঠিক আছে, শুধু 4 লিখলাম, হয়ে গেল। আচ্ছা, এবার সি থেকে কোথায় যাবো, ডি তে যাবো। তো আমরা কোন দিকে যাচ্ছি, উপরের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। কারেন্ট কোন দিকে যাচ্ছে, উপরের দিকে, কত কারেন্ট যাচ্ছে, আই, রোধ কত হচ্ছে 7, কি হবে, পজিটিভ হবে। এই যে পথের অভিমুখ আর কারেন্টের অভিমুখ সেম হলে পজিটিভ হবে, তাহলে কত হয়ে গেল, 7 আই, ক্লিয়ার, প্লাস হলো। আচ্ছা, এবার আমরা ডি থেকে হচ্ছে এই পথে আসছি, এবার চলতে চলতে দেখো মাঝে আবার একটা তড়িৎ কোষ পড়েছে। তড়িৎ কোষের ক্ষেত্রে কি নিয়ম, যে প্রান্ত প্রথমে পড়বে সেটাই হচ্ছে তড়িৎ কোষের সাইন। তো দেখো ডি থেকে চলতে চলতে কোন প্রান্ত প্রথমে পড়ছে, মাইনাস প্রান্ত প্রথমে পড়ছে, তো সেই জন্য কত হবে, -12, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট, এবার দেখো কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে, আমরা কোন দিকে যাচ্ছি, ডি থেকে এর দিকে, একই দিকে, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কত হয়ে যাবে, আই আর, 2 ওহম রোধ আই ইকুয়াল টু কত হয়ে যাবে, 0। এটাই কেভিএল, বোঝা গেল, পুরোটা সম্পূর্ণটা আসছে তো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে, বোঝা গেছে ব্যাপারটা। এই যে এই সূত্রগুলো সমস্ত এখানে অ্যাপ্লিকেশন করেছে। আচ্ছা, এবার কোনো কাজ নিয়ে হিসেব করবে, কত হচ্ছে দেখো, 3 4 7 7 7 14 14 টু 16, তো 16 আই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, -12 প্লাস 4 -8, এদিকে গেলে 8 হয়ে যাবে। আই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 8/16, মানে 0.5 অ্যাম্পিয়ার। দেখো কত সহজে আমরা অ্যাপ্লিকেশন করতে পারলাম। এইভাবে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন গুলো শিখতে হবে, বোঝা গেছে। এই নিয়মগুলো দেখো যেরকম লিখেছি সেইভাবে আমি করেছি। তো যে কোনো তোমার এই নিয়মটা যদি পছন্দ হয়, এই নিয়মটা স্টিক করে থাকো, ঠিক আছে, আর অন্য কোনো নিয়মে যাবে না। নাহলে এরকম কিন্তু অনেকগুলো নিয়ম আছে, কিন্তু আমার তো মনে হয় এটাই সব থেকে সহজ, বিশেষ করে কোষের ক্ষেত্রে নিয়মটা, উচ্চ বিভব নিম্ন বিভব কিচ্ছু মনে রাখার দরকার নেই। আর পথের অভিমুখ কারেন্টের অভিমুখ সেম হলে পজিটিভ, ঠিক আছে, উল্টো হলে উল্টো। তো যে কোনো একটাকে তোমরা মনে রাখো, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা হচ্ছে তোমাকে প্রশ্ন দিতে পারে যে হচ্ছে ধরো বললো যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, ঠিক আছে। তোমাকে ধরো যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে দিল। ধরো তোমাকে এখানে প্রশ্নটা বললো যে এখানে লিখছি প্রশ্নটা, ঠিক আছে। ধরো এই সার্কিটে তোমাকে যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে দিল, বি ও ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। আচ্ছা,
আচ্ছা এখানে করছি, ঠিক আছে, এখানেই করছি আমি। এখানে কারেন্টের ভ্যালু কত বেরিয়েছে আমাদের 0.5 অ্যাম্পিয়ার, এটা লিখে দিলাম। এবার এখানে হচ্ছে কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এবার প্রশ্ন কি বলেছে যে ধরো বি ও ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে দিয়েছে, মধ্যে বিভব পার্থক্য, বি ও ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, ঠিক আছে। আচ্ছা এবার বি ও ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমাকে বের করতে হবে। আমাকে কোথায় যেতে হবে, আমাকে দুটো পথ আছে, বিসিডি এই পথেও যেতে পারি, বিএডি এই পথেও যেতে পারি। তো আমি দুটোই তোমাদের দেখাচ্ছি, দুটোতে সেম হবে। বিসিডি প্রথমে আমি এই পথে দেখাচ্ছি, ঠিক আছে, তোমাদের যেখানে একটা বের করতে হবে দুটোই দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের এই হচ্ছে নিয়মগুলো একদম মনের মধ্যে গেঁথে যায়। দেখো বিসিডি পথে যাচ্ছি, তুমি কোন দিকে যাচ্ছি, দেখো এই পথে যাচ্ছি, এটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখো কারেন্ট কোন দিকে যাচ্ছে, আই কারেন্টের ভ্যালু তো আমি পেয়ে গেছি 0.5 অ্যাম্পিয়ার। তো কোন দিকে যাচ্ছে দেখো, আমি কোন দিকে যাচ্ছি, আমি যাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিকে। কারেন্ট কোন দিকে যাচ্ছে, সেম ডিরেকশনে। তো সেম কারেন্ট আর আমার পথ যদি সেম ডিরেকশন হয় তাহলে কি হবে, আই আর যেটা হবে পজিটিভ হবে, তাহলে কত হবে আই ইন্টু কত হচ্ছে আর 4 হয়ে গেল। আচ্ছা এবার তড়িৎ কোষ পড়েছে, তড়িৎ কোষের প্রথমে কোন এন্ড পড়ছে, প্লাস এন, তাহলে +4, ঠিক আছে। আচ্ছা এবার এখানে চলে আসলাম সি বিন্দুতে, সি থেকে এবার ডিতে যাবো। আমি কোন দিকে যাচ্ছি দেখো, আমি যাচ্ছি হচ্ছে উপরের দিকে, কারেন্ট কোন দিকে যাচ্ছে এখানে উপরের দিকে, সেই জন্য কি হবে প্লাস হয়ে যাবে, আই ইন্টু 7 ইকুয়াল টু কত হয়ে যাবে, আচ্ছা না ইকুয়াল টু না, এটা কি হবে, বি থেকে আমি ডিতে যাচ্ছি, তার মানে এই বিসিডি পথে গেলে আমি কি পাবো, বি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পাবো, ঠিক আছে। মানে ভিবি মাইনাস ভিডি ইকুয়াল টু কত হয়ে যাবে 8, ঠিক আছে। আবার বলছি বি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য চেয়েছি, আমাকে বি থেকে সিতে যেতে হবে, আমি দুটো পথে দেখাচ্ছি, বিসিডি পথটা প্রথমে দেখাচ্ছি। তো বিসিডি পথে গেলে আমরা কি পাচ্ছি, বি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কিভাবে গেলাম, আমাদের কারেন্টের ডিরেকশন আমাদের পথের ডিরেকশন সেম, সেই জন্য কি হয়ে গেছে আই ইন্টু আর পজিটিভ হয়ে গেছে। আচ্ছা এবার চলতে চলতে এখানে প্রথমে কোন প্রান্ত আসলো, প্রথমে তড়িৎ কোষের পজিটিভ প্রান্ত আসলো, জন্য এটাকে +4 ধরে নিয়েছি। আচ্ছা এবার আই ইন্টু 7 কেন হলো, সি থেকে ডিতে যাচ্ছি এবার ফাইনাল, তো আমাদের পথের ডিরেকশন কারেন্ট ডিরেকশন সেম, এই জন্য পজিটিভ হয়ে গেছে। আচ্ছা এবার এই আই এর ভ্যালু কত হচ্ছে 0.5 বসিয়ে দিলাম, 0.5 বসিয়ে দিলাম এখানে 0.5, তাহলে কত হবে দেখো 4 ইন্টু 0.5 মানে ভিবি মাইনাস ভিডি কত হয়ে যাচ্ছে 2 প্লাস 4 প্লাস এটা কত হয়ে যাচ্ছে 7 ইন্টু হচ্ছে 0.5 মানে 3.5, তাহলে কত হয়ে যাচ্ছে 9.5 ভোল্ট। ক্লিয়ার, ভিবি মাইনাস ভিডি পেয়ে গেলাম। এবার তোমরা যদি বলো যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন না চুজ করে ক্লকওয়াইজ ডিরেকশন চুজ করব, তাতেও কোনো অসুবিধা নেই, আনসার সেম আসবে, ওটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এবার হচ্ছে আমি ক্লকওয়াইজ ডিরেকশন চুজ করছি, দিয়ে তার মানে আমি কোন দিকে যাবো, বি থেকে ডিতে যাবো, ক্লকওয়াইজ ডিরেকশন চুজ করে এই দিকে যাচ্ছি। আচ্ছা এবার ভিবি মাইনাস ভিডি কত হবে দেখো, এবার খুব ভালো করে দেখো, আমি কোন দিকে যাচ্ছি উপরের দিকে, কারেন্ট কোন দিকে যাচ্ছে নিচের দিকে, তার মানে পথের অভিমুখ এবং আমার কারেন্টের অভিমুখ কি হচ্ছে সেম হলে পজিটিভ, যদি সেম না হয় উল্টো হয় তাহলে কি হবে নেগেটিভ। কারণ এখানে ভিবি মাইনাস ভিডি কি হবে, বি থেকে আমি কোন পথে এখানে চুজ করেছি, বিএডি এই পথে চুজ করেছি, বিএডি পথ আমি চুজ করেছি। আচ্ছা এটা দেখা যাচ্ছে তো বোর্ডে, সেকেন্ড, হ্যাঁ আমি এবার ক্লকওয়াইজ পথে যাচ্ছি, বিএডি এই পথে যাচ্ছি আমি, ঠিক আছে, দুটো পথে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এবার দেখো আমরা যাচ্ছি হচ্ছে বি থেকে এর দিকে, কারেন্ট যাচ্ছে এ থেকে বি এর দিকে, তাহলে কি হচ্ছে পথের অভিমুখ আর কারেন্টের অভিমুখ কি হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে, যার ফলে এই যে আই আর যেটা হবে সেটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। কত হয়ে যাবে নেগেটিভ আই আর, আই কত 0.5 ইন্টু আর কত 3 হয়ে গেল। আচ্ছা এবার এ থেকে আমরা হচ্ছে কোথায় যাচ্ছি, এ থেকে ডি এর দিকে যাচ্ছি। এবার দেখো আমরা যাচ্ছি কোন দিকে, ক্লকওয়াইজ এই দিকে, কারেন্ট কোন দিকে যাচ্ছে বিপরীত দিকে, তাহলে কি হয়ে যাবে আমাদের পথের অভিমুখ আর কারেন্টের অভিমুখ কি বিপরীত, তার ফলে কি হয়ে যাবে এবার নেগেটিভ হয়ে যাবে। এবার হচ্ছে আই এর ভ্যালু কত বের করে নিচ্ছি 0.5 ইন্টু আর কত 2 হয়ে গেল। আচ্ছা এবার আমরা হচ্ছে এই হচ্ছে রোধ অতিক্রম করে এবার ডি বিন্দুর দিকে যাবো। এবার দেখো তড়িৎ কোষের কোন প্রান্তটা প্রথমে পড়ছে, প্রথমে পজিটিভ এন্ডটা পড়ছে, তাই এখানে তড়িৎ চালক বল কত হয়ে যাবে 12 আছে, +12 আর -12 হবে। দেখো যে প্রান্ত প্রথমে পড়বে সেটাই হচ্ছে তড়িৎ কোষের সাইন, তো এবার সাইন কি হবে 12 আছে, কত লিখবো না +12। এবার ক্যালকুলেট করা কত হচ্ছে 3 ইন্টু 0.5 কত হবে -1.5
মাইনাস এটা কত হয়ে যাবে 0.5 ইন্টু 2 মানে 1 প্লাস 12 তাহলে কত হয়ে যাচ্ছে 12 মাইনাস 2.5 তাহলে কত হয়ে যাচ্ছে 9.5 ভোল্ট। তো দেখো যেদিকে যাও তুমি সেম হবে, বুঝা গেছে? তোমাদের এরকম দিলে তোমরা যে কোনো হচ্ছে একটাই দেখাবে, হয় এই পথে যাবে বা এই পথে যাবে, যে কোনো একটা পথে যাবে সেটা তোমাকে নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে হবে। আর তুমি যেদিকে যাচ্ছ তোমাকে ডিরেকশনটাও দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এবার তুমি বুঝতে পারলে যে তোমার পথটা তুমি যে পথে চুজ করো না করো, অ্যান্টি ক্লকওয়াইজ করো ক্লকওয়াইজ করো, যাই করো তোমার সেম হবে। তো আশা করি এই সমস্ত পয়েন্টগুলো বুঝতে পেরেছো, একদম সহজ করে আমি বুঝিয়েছি। তা এইগুলোকে একদম ভালো করে হচ্ছে একটু মনে রাখো এবং এই অঙ্কটা নিজে একবার করার চেষ্টা করো, তাহলে দেখবে এই সমস্ত সূত্রগুলো তোমার মনে চলে আসবে। আর এই যদি কনসেপ্টগুলো তোমার একবার মনে থেকে যায় কোনো অঙ্কই আটকাবে না। তো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে অর্থাৎ 11 নম্বর ভিডিওতে আমরা কারশফের সূত্রের সংক্রান্ত বিভিন্ন রকম অঙ্কগুলো করবো, এইচএস লেভেল থেকে আরম্ভ করে একদম নিট জেই লেভেলে, ঠিক আছে? আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা খুব ভালো করে কিন্তু এই হচ্ছে কনসেপ্টগুলো খাতায় নোট করে নাও এবং একটু প্র্যাকটিসও করে নাও, তাহলে কিন্তু এর পরের অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। তাহলে আশা করছি তোমরা এই সমস্ত নিয়মগুলো মেনে চলবে, ঠিক আছে? আজকের ভিডিও এখানেই শেষ করলাম।